গ্রেনেড শব্দটি লিখতে গিয়ে কেন বারবার তদন্ত সংস্থাগুলো বোমা শব্দটি ব্যবহার করেছেন সেটা একটু দেখা যাক। 21 আগস্টকে গ্রেনেড হামলা বলা হলেও এটা শুধুই গ্রেনেড হামলা কিনা সেটা নিয়ে প্রশ্ন রয়েছে গোয়েন্দাদের। হতে পারে এটা ছিল শক্তিশালী গ্রেনেড হামলা, আবার হতে পারে বোমা এবং গ্রেনেড দু ধরনের বিস্ফোরক ব্যবহৃত হয়েছিল। যে অন্ধকার দিক দেখছি, যার মধ্যে কাজ করছি, তার ফলে আমার নিজের ফাঁসি নিজে চাওয়া ছাড়া মনে হয় মুক্তি নাই। দর্শক, আজকে আপনাদেরকে আমি যে দুটি ভিডিও দেখাবো, আপনারা দেখলে তা সত্যি অবাক হয়ে যাবেন। আমরা জানি যে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এই প্রধান উপদেষ্টা ক্ষমতা থাকাকালীন সময় আজকে সারা দেশে কি কি ঘটনা ঘটে গেছে আপনাদেরকে প্রমাণ সহকারে তা আমি দেখাবো। তো কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখন আমি আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও ফুটেজ দেখাবো। চলুন প্রথমে আমরা একটি ভিডিও ফুটেজ দেখে আসি। 21 আগস্ট 2004 বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায়। পৃথিবীর কাছে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করবার এক সফল অভিযানের নাম 21 আগস্ট গ্রেনেড হামলা। এই হামলার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে দুই শিবিরে বিভক্ত করে দেয়া হয়। শুরু হয় প্রতিহিংসার রাজনীতি। বাংলাদেশের রাজনীতিতে বিভাজনের সীমারেখা টেনে দিয়ে কার লাভ আর কার ক্ষতি সেই হিসেব করলেই বেরিয়ে যাবে কারা ঘটিয়েছিল নৃশংসতম সেই হত্যাকাণ্ডের ঘটনা। 2004 সালের 21 আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় মোট 24 জন নিহত হয়। নিহতের পর বাংলাদেশের কিছু গণমাধ্যম এবং আওয়ামী লীগের অভিযোগ যদি সত্যি হয় তাহলে বিষয়টা ঠিক এরকম দাঁড়ায়। যখন আমি গাড়িতে উঠছি তখন গাড়িতে গুলি, ওরা কোনোভাবেই যাতে স্কেপ করতে না পারে। শেখ হাসিনা এবং কিছু গণমাধ্যমের বক্তব্য অনুযায়ী আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে চালানো হয়েছিল এই হামলা। হামলাকারীরা শেখ হাসিনাকে মারতে এতটাই বদ্ধপরিকর ছিল যে শেখ হাসিনা নিজেকে বাঁচানোর জন্য যখন দৌড়ে গাড়িতে উঠছিলেন তখনও তার উপর গুলি চালানো হয়েছিল। যেই গুলির দাগ তার ব্যবহৃত মার্সিডিজ গাড়িতে লেগে থাকার দাবিও করেছিল আওয়ামী লীগ। ভাগ্যক্রমে হাসিনাকে মারতে না পারলেও হাসিনার লোকজনের উপর চরম নির্যাতন চালানো হয়েছিল, এমনকি লাশ নিতেও নাকি বাধা দিয়েছিল তৎকালীন বিএনপি জামায়াত জোট সরকার। তারা ধর্মের কথা বলে অথচ আজকে লাশগুলি তারা দিচ্ছে না জানাজা পড়তে। বিএনপি জামায়াত সরকার নাকি এতটাই নৃশংস ছিল যে আহত আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হাসপাতালে চিকিৎসা পর্যন্ত নিতে বাধা দিয়েছিল। এই গ্রেনেড কোথা থেকে এলো, কিভাবে ফুটলো, এবং এই জিনিসগুলি বিশেষভাবে তদন্ত হওয়া উচিত। এর বাইরেও এই ঘটনাকে কেন্দ্র করে যে মামলা হয়েছিল সেই মামলাতেও জজ মিয়া নাটক সাজানোর চেষ্টা করেছিল বিএনপি জামায়াত সরকার। 21 আগস্টে গ্রেনেড হামলা ফুটেজ দেখাইছে, তুই যদি এইভাবে স্বীকারোক্তি না দেস, মার্ডার কেসের মামলা দেখায় তো আমরা খরচ পাই দেয়া। এতক্ষণ ধরে 21 আগস্ট গ্রেনেড হামলা নিয়ে যে বর্ণনা শুনছিলেন তা হলো আওয়ামী লীগ, প্রথম আলো, ডেইলি স্টার আর ফারজানা রূপাদের বয়ান। সম্প্রতি এই মামলার সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ বিএনপির সবাইকে অব্যাহতি দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো তাহলে এই হামলা কারা করেছিল? 15 মিনিটসের আজকের অনুসন্ধান এক এক করে প্রতিটি প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করবে। হামলার ঘটনা কারা ঘটিয়েছিল সেটা জানার আগে শেখ হাসিনা কিভাবে সেই হামলা থেকে বেঁচে গেলেন সেটা দেখা যাক। শুধু শেখ হাসিনা নয়, ওই হামলাতে আসলে আওয়ামী লীগের কোনো কেন্দ্রীয় নেতাই মারা যায়নি। এমনকি হামলার পরিকল্পনা এমনভাবেই করা হয়েছিল যাতে শেখ হাসিনার শরীরে ছোট্ট একটা আঘাতও না লাগে। ওনার ভিতরের কানে ইনজুরি হয়েছে, যার জন্য উনি এখন কানে কম শুনছেন। মূলত শেখ হাসিনা সহ কেন্দ্রীয় নেতাদের যে কিছু হবে না সেটা আগেই গ্যারান্টি দেওয়া হয়েছিল। তবে ওই হামলায় শুধু একজন কেন্দ্রীয় নেত্রীকে বলির পাঠা বানানো হয়েছিল, যার নাম আইভি রহমান। আইভি রহমানকে নিয়ে হাসপাতালে যখন এইরকম অবস্থা, এই জায়গা রক্তাক্ত, সেখানে পুলিশ লাঠিচার্জ করলো। আইভি রহমান সম্পর্কে দক্ষ অভিনেত্রী শেখ হাসিনা মাঝে মধ্যে যে মায়া কান্না করে থাকেন সেটা আসলে তার মনের কান্না নয়। মতিউর রহমান রেন্টু লিখেছেন, 1981 সালে শেখ হাসিনা দেশে ফেরার পর জিল্লুর রহমান তার স্ত্রী আইভি রহমানকে নিয়ে শেখ হাসিনাকে দেখতে গিয়েছিলেন। আইভিকে দেখেই তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন শেখ হাসিনা। হাসিনা আইভিকে উদ্দেশ্য করে বলেছিলেন, আমার মাকে একদিনও শান্তিতে থাকতে দেননি, এখন আবার কেন এসেছেন?
এ সময় জিল্লুর রহমান চোখ টিপে আইবি রহমানকে চলে যেতে বললে আইবি রহমান সেখান থেকে সরে যান। মূল ঘটনা হলো শেখ হাসিনার মা ফজিলাতুন্নেসা আইবি রহমানের সাথে শেখ মুজিবকে সন্দেহ করতেন, যে বিষয়টি নিয়ে মাঝে মধ্যেই পরিবারে ঝগড়াঝাটিও হতো। কিন্তু এত কিছুর পরও শেখ মুজিবের সবসময় আইবি রহমানের প্রতি ছিল একটা বিশেষ ভালোবাসার দৃষ্টি। অনেকেই বলে থাকেন আইবি রহমানকে খুশি করতে 1969 সালে শেখ মুজিব যুব মহিলা লীগ নামে নতুন আওয়ামী লীগের শাখা প্রতিষ্ঠা করেছিলেন, যে কারণে আইবি রহমানের মতো আনাড়ি একজন রাজনীতিবিদকে প্রথম কমিটির অর্গানাইজিং সেক্রেটারি পদ দিয়ে নূরজাহান মোর্শেদদের মতো অভিজ্ঞ রাজনীতিবিদদের পাশে বসার সুযোগ করে দিয়েছিলেন, যে বিষয়টা ওই সময়ের অনেক রাজনীতিবিদদের চোখেই দৃষ্টিকটু মনে হয়েছিল। যে কারণে আইবি রহমানের মৃত্যুতে পৈশাচিক আনন্দ উপভোগ করেছিলেন শেখ হাসিনা। কত নিখুঁতভাবে ভয়ঙ্কর এই হামলার ছক সাজানো হয়েছিল সেটা পরিষ্কার করতে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ওই দিনের কয়েকটি কর্মকাণ্ড দেখলেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে। সন্ধ্যের তালিকায় প্রথমে মুক্তাঙ্গন থেকে সমাবেশের জায়গা পরিবর্তন। মুক্তাঙ্গনের যেই জায়গায় সমাবেশ ডাকা হয়েছিল তার দুদিকে খোলা রাস্তা, একদিকে জিপিও, অদূরে সচিবালয় অবস্থিত। মুক্তাঙ্গনে সমাবেশ করলে গ্রেনেড হামলার জন্য সুবিধামতো ভবনে অবস্থান করা সম্ভব হতো না, যে কারণে পুলিশের কাছে মুক্তাঙ্গনে সমাবেশের অনুমতি চেয়েও সমাবেশের নির্ধারিত সময়ের 2 ঘন্টা আগে হঠাৎ করে নেতাকর্মীদেরকে জানানো হয় মুক্তাঙ্গনে নির্ধারিত সমাবেশটি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। প্রশ্ন আসতে পারে, আওয়ামী লীগ তো আগেই জানতো মুক্তাঙ্গনের আশপাশে কোনো বড় ভবন নেই, তাহলে তারা কেন আগে থেকে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি চায়নি? এর কারণ পুলিশ যদি আগে থেকেই জানতো যে আওয়ামী লীগ কার্যালয়ের সামনেই সমাবেশ অনুষ্ঠিত হবে, তাহলে তারা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে পারত। কিন্তু পুলিশ যতক্ষণে দেখল নেতাকর্মীরা সবাই মুক্তাঙ্গন খালি করে দলীয় কার্যালয়ের দিকে ছুটে যাচ্ছেন, ততক্ষণে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার সময় শেষ হয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনী যেন নিরাপত্তা নিশ্চিতের সুযোগ না পায়, এটাই ছিল তাৎক্ষণিক স্থান পরিবর্তনের মূল কারণ। মুক্তাঙ্গনে আওয়ামী লীগের 21 আগস্টে গ্রেনেড হামলা হয়, ওইটার যে এই জনসভাটা হওয়ার কথা ছিল এখানে এটা সেটা হওয়ার কথা আছে। আগস্ট থেকে এক প্লাটুন ফোর্স মোতায়েন ছিল সকাল 9টা থেকে, যাতে এখানে কোনো ধরনের সাবভার্সিভ কোনো কাজ কারবার কেউ করতে না পারে, কোনো নিরাপত্তা বিঘ্নিত ঘটাতে না পারে, এই জন্য সিকিউর করা ছিল পুরোটাই। ওনারা কাউকে না জানিয়ে, পুলিশকে না জানিয়ে চেঞ্জ করলো, তখন তো ধরেন একটা উল্টাপাল্টা কিছু একটা হয়ে গেল। সেটা আসলে ওনাদের দায়িত্ব ছিল আমাদেরকে জানানো। আওয়ামী লীগের ওই দিনের জনসভায় এরকম আরও অনেক অস্বাভাবিক ঘটনা ঘটেছে যা সচরাচর আওয়ামী লীগের সমাবেশগুলোতে দেখা যায় না। যেমন শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে পূর্ব নির্ধারিত এরকম একটি সমাবেশ কখনোই ট্রাকের উপর দাঁড়িয়ে ভাষণ দেননি। সাধারণত তাৎক্ষণিক কোনো সভা সমাবেশের ক্ষেত্রে বা শেষ মুহূর্তে অনুমতি পাওয়া সমাবেশগুলোতে মঞ্চ হিসেবে ট্রাক ব্যবহার করা হয়, কিন্তু 4 দিন আগে অনুমতি পাওয়া সমাবেশে কেন ট্রাকের ব্যবহার করা হলো সেটাও রহস্যজনক প্রশ্নের তালিকায় রাখতে হবে। বিভ্রান্তি তৈরি করতে আওয়ামী লীগ অনেক সময় দাবি করে থাকে তাদেরকে সমাবেশের অনুমতি না দেওয়ার কারণেই নাকি শেষ মুহূর্তে ট্রাকের উপর মঞ্চ তৈরি করতে বাধ্য হয়েছিল, কিন্তু আমাদের অনুসন্ধান বলছে অন্য কথা। একটি গোয়েন্দা সংস্থা থেকে পাওয়া নথিতে দেখা যায় 2004 সালের 21 আগস্টের 4 দিন আগে 17 আগস্ট পুলিশের কাছে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম স্বাক্ষরিত একটি আবেদন করা হয়েছিল। আবেদনে জিপিওর পার্শ্বস্থ মুক্তাঙ্গনে সমাবেশের জন্য জায়গা চাওয়া হলে পুলিশের তৎকালীন ডিসি পূর্ব সেই আবেদনটি মঞ্জুর করেন। শেষ মুহূর্তে সমাবেশে অনুমতি পাবার যে দাবি আওয়ামী লীগ করে থাকে সেটাও যদি সত্যি হয়, তাহলেও আওয়ামী লীগ যে স্থানে অনুমতি চেয়েছে সেখানেই সমাবেশ করার কথা, কিন্তু শেষ মুহূর্তে এসে আওয়ামী লীগ মুক্তাঙ্গনের পরিবর্তে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ কেন করলো সে উত্তর খুঁজে বের করতে হবে। সেদিন আওয়ামী লীগ কেন কার পরামর্শে স্থান পরিবর্তন করেছিলেন তার উত্তর খুঁজে বের করতে পারলে 21 আগস্ট হামলার অনেক রহস্য পরিষ্কার হয়ে যাবে। সমাবেশের আরেকটি অস্বাভাবিক ঘটনা হলো শেখ হাসিনার বক্তব্যের সময় ঘেঁষাঘেঁষি করে তার আশপাশের নেতাদের দাঁড়ানোর ধরন। আওয়ামী লীগের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা শেখ হাসিনাকে এমনভাবে ঘিরে ধরেছিলেন যেন কোনো একটি হামলা থেকে বাঁচানোর জন্যই চেষ্টা করা হচ্ছিল তাকে। সূত্র জানিয়েছে বক্তব্য শুরুর আগে শেখ হাসিনাই নাকি সবাইকে ডেকে ডেকে তার পাশে এসে বসার অনুরোধ করছিলেন। একই বিষয়ে আওয়ামী লীগের তৎকালীন প্রেসিডিয়াম সদস্য মহিউদ্দিন খান আলমগীর তার জবানবন্দিতেও উল্লেখ করেছেন। অথচ সাধারণত সভা সমাবেশগুলোতে শেখ হাসিনার সাথে কেন্দ্রীয় নেতাদের কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়াতে দেখা যায়। সাধারণত শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে বক্তব্যের শুরুতে সব সময় তার পূর্বপুরুষের ইতিহাস সহ 15 আগস্ট এমনকি 4 জাতীয় নেতার হত্যাকাণ্ডের সব ইতিহাস তুলে ধরে স্বজন হারানোর কি ব্যথা তা বোঝানোর চেষ্টা করে থাকেন। কিন্তু 21 আগস্ট সমাবেশে শেখ হাসিনার বক্তব্যটি ছিল স্মরণকালের সবচেয়ে সংক্ষিপ্ত একটি বক্তব্য।
18 থেকে 20 মিনিটের একটি বক্তব্য পেশ করার আগে শেখ হাসিনা যে ভাষণ দিয়েছিলেন তা ছিল খুবই অগোছালো এবং তার শারীরিক ভাষা দেখে মনে হচ্ছিল কিছু একটার জন্য তিনি অপেক্ষা করছিলেন। মজার বিষয় হলো গ্রেনেড হামলাকারী এতটাই হাসিনার প্রতি অনুগত যে গ্রেনেড ছুঁড়ে মারার আগে শেখ হাসিনার পুরো বক্তব্য শেষ করার সুযোগ দিয়েছিলেন। অথচ সাধারণত এই ধরনের হামলাগুলো বক্তব্যের মাঝামাঝি ঘটে থাকে। শেখ হাসিনার বক্তব্যের পর যে হামলা চালানো হলো তার আঘাতে প্রাণ গেল 24 জনের। অথচ কি অবাক, একজন কেন্দ্রীয় নেতাও মারা যায়নি এত বড় হামলার ঘটনায়। প্রশিক্ষণপ্রাপ্ত হামলাকারী প্রায় ডজনখানি গ্রেনেড ছুঁড়ে মারলেও একটি গ্রেনেডও তার ট্রাকের উপরে ছুটতে পারেননি। পুলিশের তদন্তে মোট 11টি বিস্ফোরণের চিত্র দেখানো হয়েছে। আমাদের হাতে আসা পুলিশের আঁকা সেই ম্যাপে দেখা যায় সমাবেশে ব্যবহৃত ঢাকা মেট্রো ট 11-30-98 নম্বরের ট্রাকটির আশেপাশে মোট 11টি বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। পুলিশের ওই প্রতিবেদনের প্রতিটি জায়গায় যতবার গ্রেনেড শব্দটি লেখা হয়েছে ততবার গ্রেনেডের পাশে বোমা শব্দটি ব্যবহার করা হয়েছে। গ্রেনেড শব্দটি লিখতে গিয়ে কেন বারবার তদন্ত সংস্থাগুলো বোমা শব্দটি ব্যবহার করেছেন সেটা একটু দেখা যাক। 21 আগস্টকে গ্রেনেড হামলা বলা হলেও এটা শুধুই গ্রেনেড হামলা কিনা সেটা নিয়ে প্রশ্ন রয়েছে গোয়েন্দাদের। হতে পারে এটা ছিল শক্তিশালী গ্রেনেড হামলা, আবার হতে পারে বোমা এবং গ্রেনেড দু ধরনের বিস্ফোরক ব্যবহৃত হয়েছিল। তবে সবচেয়ে বেশি যেটা হতে পারে সেটা হলো 11টি বিস্ফোরকের মধ্যে 4টি ছিল শব্দ বোমা আর বাকি 7টি ছিল গ্রেনেড অথবা শক্তিশালী বোমার বিস্ফোরণ। আরও একটি বিষয় হতে পারে, মঞ্চের কাছাকাছি অবিস্ফোরিত যে দুটি গ্রেনেড পড়েছিল অকেজো সেই গ্রেনেড দুটি হয়তো ইচ্ছাকৃতভাবেই ফেলে রাখা হয়েছিল, যাতে ঠিক ট্রাকের পাশের দুটি গ্রেনেড অবিস্ফোরিত থাকার কারণে সবাইকে এটা বোঝানো যায় যে শেখ হাসিনাকে হত্যা করতে চালানো হয়েছিল এই হামলা। কিন্তু এই গ্রেনেড দুটি বিস্ফোরণ না হবার কারণে বেঁচে গিয়েছেন শেখ হাসিনা। অথচ এত গুরুত্বপূর্ণ অপারেশনে 13টি গ্রেনেডের মধ্যে 2টি গ্রেনেড অকেজো থাকার কথা নয়। 2004 সালের 21 আগস্টের সবচেয়ে আলোচিত ভিডিওগুলোর বেশিরভাগ ধারণ করেছিল বেসরকারি টেলিভিশন এনটিভির ক্যামেরা পার্সন। এনটিভি থেকে প্রাপ্ত ভিডিওতে দেখা যায় শেখ হাসিনার বক্তব্যের পরপর যে দুটি বিস্ফোরণ হয়েছিল সেই বিস্ফোরণের পর কালো ধোঁয়ায় অন্ধকার হয়ে যায় সবকিছু। তবে লক্ষণীয় বিষয় হলো প্রথম দুটি বিস্ফোরণের পর সবাইকে ছুটোছুটি করতে দেখা গেছে, কিন্তু কাউকে আহত হতে দেখা যায়নি। পরের বিস্ফোরণগুলোতে কোনো ধোঁয়া না থাকলেও হতাহতের ঘটনা ঘটেছে। 2004 সালের গ্রেনেড হামলা মামলার সাক্ষী হিসেবে আদালতে মূল বক্তব্য উপস্থাপন করেছেন আওয়ামী লীগের তৎকালীন প্রেসিডিয়াম সদস্য মহিউদ্দিন খান আলমগীর। 161 ধারায় তার দেয়া বক্তব্যে তিনি বলেছেন, নেত্রীর বক্তব্যের শেষে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলার সাথে সাথে প্রচণ্ড বিস্ফোরণের আওয়াজ শুনতে পাই। আমি দেখতে পাই ট্রাকের মঞ্চের পেছনে দক্ষিণ দিক থেকে ধোঁয়া উঠছে, জনগণ দিক বিদিক ছুটাছুটি করছে। মহিউদ্দিন খান আলমগীরের বক্তব্যটি আবারও রিপিট করছে, আমি দেখতে পাই ট্রাকের মঞ্চের পেছনে দক্ষিণ দিক থেকে ধোঁয়া উঠছে। গ্রেনেড এবং বোমার মধ্যে মৌলিক একটি পার্থক্য রয়েছে, তা হলো বোমা থেকে প্রচুর ধোঁয়া বের হবে, কিন্তু গ্রেনেড বিস্ফোরণ ঘটলে ধুলা উড়বে, কিন্তু যতটুকু ধোঁয়া বের হবে সেটা অতি সামান্য। মহিউদ্দিন খান আলমগীরের বক্তব্য অনুযায়ী ট্রাকের পাশে যে বিস্ফোরণগুলো ঘটেছিল সেগুলো থেকে অনেক ধোঁয়া বের হয়েছিল। তার মানে ট্রাকের পাশের বিস্ফোরণগুলো ছিল বোমার, গ্রেনেড নয়। এছাড়া শেখ হাসিনা সভাস্থল থেকে ছেড়ে যাওয়ার সময় তার গাড়ির ঠিক পাশে একটি বিস্ফোরণ ঘটেছিল। সেই বিস্ফোরণটিতেও কালো ধোঁয়ায় চারিদিক অন্ধকার হয়ে যায়, যদিও সেই বিস্ফোরণেও কেউ হতাহত হয়নি। অতএব এখানে সন্দেহাতীতভাবে বলা যায় এই হামলায় মোট 2 ধরনের বিস্ফোরকের ব্যবহার হয়েছিল। মহিউদ্দিন খান আলমগীরের বক্তব্যে আরও একটি বিষয় লক্ষণীয়, তিনি ধোঁয়া দেখেছেন সেই বিস্ফোরণের পর কেউ হতাহত হয়নি, বরং মানুষকে দিক বিদিক ছোটাছুটি করতে দেখেছেন। মঞ্চের এত কাছাকাছি গ্রেনেড বা শক্তিশালী বোমার বিস্ফোরণ হলে সেখানে তিনি মানুষকে আহত কিংবা রক্তাক্ত হয়ে পড়ে থাকতে দেখতেন, যেমনটা ট্রাক থেকে কিছুটা দূরে যে বিস্ফোরণগুলো হয়েছিল সেগুলোর ক্ষেত্রে ঘটেছিল। ট্রাক থেকে দূরে কর্মীদের উপর যেসব গ্রেনেডগুলোর বিস্ফোরণ হয়েছিল সেখানে বিস্ফোরকগুলো এতটাই শক্তিশালী ছিল যে অনেকের দেহের বিভিন্ন অংশ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। মহিউদ্দিন খান আলমগীরের বক্তব্য যদি বিশ্লেষণ করা যায় তাহলে এটা পরিষ্কার যে ওই দিনের সমাবেশে 2 ধরনের বিস্ফোরকের ব্যবহার হয়েছিল। এক এক বিস্ফোরণে যখন মানুষের দেহ ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল তার মাঝেই শেখ হাসিনা ট্রাক থেকে নেমে বেশ কিছুটা দূরে হেঁটে গিয়ে তার নিজের গাড়িতে উঠেছিলেন। মজার বিষয় হলো শেখ হাসিনা যখন গাড়িতে উঠছিলেন ওই সময়টুকু হামলাকারীরা আর একটি গ্রেনেডও ছুঁড়ে মারেনি।
তবে আওয়ামী লীগের দাবি ওই সময়টুকু গ্রেনেড না ছুড়লেও বন্দুক দিয়ে গুলি চালানো হয়েছিল, কিন্তু আবারও ব্যর্থ প্রশিক্ষণপ্রাপ্ত হামলাকারীরা। আওয়ামী লীগের দাবি শেখ হাসিনাকে মারার জন্য হামলাকারীরা ডজন খানেক গুলি করলেও শেখ হাসিনার গায়ে একটিও লাগেনি। তাদের এই নাটক বিশ্বাসযোগ্য করে তুলতে শেখ হাসিনার গাড়ির সামনে পেছনে বেশ কয়েকটি গুলির দাগ বসানো হয়েছিল, যা ছিল আওয়ামী লীগের মহানাটকের অংশ। বিদেশিদেরকে মার্সিডিজ নিয়ে গল্প সাজানোর দায়িত্বটা ছিল সাবের হোসেন চৌধুরীর উপর, কিন্তু সমস্যা হলো এই নাটকটা ছিল অত্যন্ত নিম্নমানের পরিচালক দিয়ে তৈরি। শেখ হাসিনার মার্সিডিজ গাড়িতে যে গুলির চিহ্ন দেখানো হয়েছে সেটা যে মিথ্যে সেটা প্রমাণ করতে শেখ হাসিনার একই মডেলের মার্সিডিজ গাড়িতে পরীক্ষামূলকভাবে গুলি করার একটি ভিডিও দেখলেই বোঝা যাবে। মার্সিডিজ গাড়ির ফিচার অনুযায়ী মার্সিডিজের বুলেট প্রুফ গাড়িতে গুলি করলে 9 মিলিমিটারের ছোট গুলি হলে গ্লাস থেকে পড়ে যাবে, আর যদি গুলির সাইজ 9 মিলিমিটারের চেয়ে বড় হয় সেক্ষেত্রে গুলি গ্লাসের ভেতরে ঢুকে বেঁকে থাকবে। এছাড়া মার্সিডিজ গাড়িতে যদি গুলি করা হয় তাহলে যেখানে গুলি লাগবে তার চারপাশে গ্লাস খোলা হয়ে যাবে। কিন্তু শেখ হাসিনার গাড়িতে গুলির যে দাগ দেখানো হয়েছে সেটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে ড্রিল মেশিন দিয়ে গুলির চিহ্ন। গ্রেনেড হামলার পর শেখ হাসিনা যখন গাড়িতে চড়ে চলে যাচ্ছিলেন তখন তার মার্সিডিজ গাড়িতে কোনো গুলির চিহ্ন দেখা যায়নি। আওয়ামী লীগের এসব গোজামিল দেখে মার্সিডিজ কোম্পানি এবং FBI সন্দেহ প্রকাশ করলে পরবর্তীতে সেই গাড়িটি আর কাউকে পরিদর্শনের সুযোগ দেওয়া হয়নি। আদালত থেকে গাড়িটি জব্দ করার আদেশ দিলে সবকিছু ফাঁস হয়ে যাবার ভয়ে সেই গাড়িটি পুড়িয়ে ফেলা হয়, যা অত্যন্ত সন্দেহজনক। খালেদা জিয়া সেখানে বলে দিল কি যে ওনাকে আবার কে মারতে যাবে, কিন্তু নিজেই গ্রেনেড নিয়ে গেছে, মানে আমি গ্রেনেড নিয়ে নিজে আত্মহত্যা করতে গিয়েছি। 21শে আগস্টের রহস্যময় কথিত গ্রেনেড হামলাকে নিয়ে এভাবেই আওয়ামী লীগ পরিকল্পিতভাবে গুজব ছড়াতে থাকে। সরকারকে তদন্তে সহযোগিতার পরিবর্তে শেখ হাসিনা এবং তার ষড়যন্ত্রের অংশীদার কয়েকজন সাংবাদিক শুরু করে অবিশ্বাস্য মিথ্যাচার। যারা করেছে তারা দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু। সেই শত্রু যদি যেই হোক তাকে আমরা স্পেয়ার করব না। এটা জাতির দুর্ঘটনা। যারা ওগুলো বিষয়বস্তুকে নিয়ে আসছে বর্তমান সংকটকে অন্যদিকে প্রবাহিত করার জন্য, আমরা আশা করব সেন্টিমেন্টের বশবর্তী হয়ে কথা না বললে প্রকৃত যারা অপরাধী তাদেরকে ধরার ব্যাপারে তারা যেন সহযোগিতা করে, ঘটনার প্রকৃত আসামি ধরা পড়ুক এবং তারা আমাদেরকে সহযোগিতা করে। ওনার প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরে যদি প্রয়োজন হয় সাহায্য নিতে হবে। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছিল তৎকালীন বিএনপি সরকার নাকি আওয়ামী লীগের আহত কর্মীদেরকে চিকিৎসা দিতেও বাধা দিয়েছিলেন। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালের ICUতে আইভি রহমান ও তারেক সিদ্দিকীকে দেখতে যান। বাস্তবতা হলো প্রধানমন্ত্রী খালেদা জিয়া গ্রেনেড হামলার পর নিচে হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজ খবর নিয়েছিল এবং খালেদা জিয়া হাসপাতালগুলোকে নির্দেশ দিয়েছিলেন সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করবার। সরকারের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল নিহতদের লাশ নাকি পরিবারকে নিতে দেয়া হচ্ছিল না। তারা আবার ইসলামের কথা বলে অথচ আজকে লাশগুলি তারা দিচ্ছে না জানাজা পড়তে। বাস্তবতা হলো মরদেহের ময়নাতদন্ত শেষে সরকারি ব্যবস্থাপনাতে লাশ প্রতিটি পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিল তৎকালীন বিএনপি জামায়াত জোট সরকার। বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছিল ঘটনার পর তড়িঘড়ি করে গ্রেনেডগুলো ধ্বংস করে দেয়া হয়। এক্ষেত্রে নাকি আদালতের কোনো অনুমতিও নেওয়া হয়নি। মজার বিষয় হলো নির্বোধ এসব সাংবাদিকদের এতটুকু জ্ঞান নেই যে এ ধরনের বিপজ্জনক বিস্ফোরক ধ্বংসে কখনোই আদালতের আদেশের জন্য অপেক্ষা করতে হয় না। যে কোনো ধরনের বিস্ফোরক দ্রব্য পাওয়া গেলে আইনশৃঙ্খলা বাহিনীর প্রথম কাজ হলো তার নমুনা সংগ্রহ করে দ্রুত সেটা ধ্বংস করে ফেলা। এই ঘটনার ক্ষেত্রে একই কাজ করা হয়েছিল। এতক্ষণের যুক্তিতর্কে বাংলাদেশের চিহ্নিত ওইসব সাংবাদিকেরা যদি সত্যি বলে থাকে তাহলে আমি মিথ্যা বলছি, আর আমি যদি সত্যি হই তাহলে বিষয়টা ঠিক এমন দাঁড়াবে যে আওয়ামী লীগ ওই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে এবং শেখ হাসিনা নিজেই গ্রেনেড হামলার খবর আগে থেকেই জানতেন। শেখ হাসিনা আগে থেকেই জানতো কিনা সেটা জানতে আমরা শেখ পরিবারের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত মেয়র হানিফের ছেলে সাইদ খোকনের একটি বক্তব্য শুনে আসব। আমার প্রয়াত পিতা তার নির্দেশে আমি একটি বার্তা নেত্রীকে পৌঁছে দিয়েছিলাম। সম্ভাব্য হামলা চূড়ান্ত হয়েছে। সাইদ খোকনের বাবা হামলার খবরটা ঠিকই জেনেছিলেন, কিন্তু সেই হামলাটা যে শেখ হাসিনাকে হত্যার জন্য নয় সেটা সাইদ খোকনের বাবা জানতেন না। তবে শেখ হাসিনা ঠিকই জানতেন কি ঘটতে যাচ্ছে 21শে আগস্ট, যে কারণে সাইদকে সেদিন শেখ হাসিনা বলেছিলেন এত ভয় করলে কি রাজনীতি চলে। সাহসী শেখ হাসিনা এত গুরুত্বপূর্ণ খবরটি সরকারকেও জানায়নি, এমনকি নিজের দলের নেতাকর্মীদেরকেও জানাতে বারণ করেছিলেন সাইদ খোকন এবং তার বাবা মেয়র হানিফকে। নেত্রীকে বললাম যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। বললেন যে এত ভয় পেলে রাজনীতি হবে না,
এত ভয় পেলে কি রাজনীতি হয়, হেসে বললেন আমাকে। মেয়র হানিফের ছেলে সাইদ খোকন শেখ হাসিনাকে সেদিন যত তথ্য জানিয়েছিলেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো শেখ হাসিনার উপর হামলার জন্য যে টিমকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই টিমটি কোনো এক জায়গা থেকে এরই মধ্যে ঢাকায় পৌঁছে গিয়েছেন। সম্ভাব্য হামলা চূড়ান্ত হয়েছে, সূত্র মতে হামলাকারী ঢাকার ভেতরে চলে এসেছে। সুনির্দিষ্টভাবে হামলাকারী ঢাকায় পৌঁছে গিয়েছে বলার পরেও শেখ হাসিনা সেদিন গুরুত্ব দেয়নি, কারণ শেখ হাসিনার পারিবারিকভাবে ঘনিষ্ঠ সহযোদ্ধা হানিফের চাইতে বিশ্বস্ত কারো কথায় আগে থেকেই আশ্বস্ত হয়েছিলেন শেখ হাসিনা। শেখ হাসিনার বিশ্বস্ত সেই হাত শেখ হাসিনার সাথে বেইমানি করেনি। গ্রেনেডের আঘাতে সেদিন 24 জন মানুষের জীবন গেলেও শেখ হাসিনার গায়ে একটি গ্রেনেডও আঘাত করেনি। আওয়ামী লীগের তথ্য অনুযায়ী শেখ হাসিনাকে সব মিলিয়ে অন্তত 20 বার মারার চেষ্টা করা হয়েছে। বারবার আশপাশের লোকজন মরে, কিন্তু ভাগ্যক্রমে শেখ হাসিনা বরাবরই বেঁচে যায়। রাজনীতি করতে গিয়ে মৃত্যুর মুখে পড়তে হয়েছে শেখ হাসিনাকে। ভাগ্যক্রমে শেখ হাসিনার বারবার বেঁচে যাওয়ার শুরুটা হয় 1988 সালের 24শে জানুয়ারি চট্টগ্রামের লালদিঘি ময়দানে হামলার মধ্য দিয়ে। 8 দলীয় জোটের কর্মসূচিতে পুলিশ এবং বিডিআরের গুলিতে 7 জন নিহত হয়, কিন্তু শেখ হাসিনার গায়ে একটি গুলির টোকাও লাগেনি। 111 সরকারের সময় শেখ সেলিমকে জিজ্ঞাসাবাদ করলে শেখ সেলিম স্বীকার করেন নিজের জনপ্রিয়তা বৃদ্ধি করতে এরশাদের সাথে গোপন ষড়যন্ত্র করেছিলেন শেখ হাসিনা। 1986 সালে শেখ হাসিনার নির্বাচনে অংশগ্রহণ থেকে শুরু করে 1990 সাল পর্যন্ত এরশাদের সাথে শেখ হাসিনার বিভিন্ন গোপন ষড়যন্ত্র ফাঁস করে দেন শেখ সেলিম। আমাদেরকে হিসাব দিয়েছেন 2 কোটি টাকা। স্যার ওইটার ডিস্ট্রিবিউশনটা কি ছিল জানেন স্যার? পরের বছর 1989 সালে শেখ হাসিনার ধানমন্ডির বাসায় গুলি ও গ্রেনেড হামলার দাবি করা হয়। হামলার জন্য ফ্রিডম পার্টিকে দায়ী করা হলো, সেই হামলার কথা ফ্রিডম পার্টি অস্বীকার করেছেন। 1991 সালের একটি উপনির্বাচনে ঢাকার গ্রিন রোডের পরিবার পরিকল্পনা কেন্দ্রে ভোট দিতে গেলে তার উপর সন্ত্রাসীরা গুলি চালায়। সেখানে বোমার বিস্ফোরণও ঘটানো হয়, কিন্তু শেখ হাসিনা সেখানেও অক্ষত ছিলেন। 1994 সালের 20 সেপ্টেম্বর ঈশ্বরদী রেল স্টেশনে শেখ হাসিনাকে বহনকারী রেলগাড়িতে কথিত গুলির ঘটনা ঘটে, সেখানেও শেখ হাসিনাকে মারতে পারেনি হামলাকারীরা। 1995 সালের 7 ডিসেম্বর রাসেল স্কোয়ারের পাশে সমাবেশে ভাষণ দেওয়ার সময় আরেক দফা গুলি এবং বোমার ঘটনা ঘটে, কিন্তু শেখ হাসিনার ড্যাশও ছিঁড়তে পারেনি হামলাকারীরা। 2003 সালে যে স্থানে গ্রেনেড হামলা চালানো হয়েছিল, একই স্থানে 1996 সালের 7 মার্চ উপলক্ষে সমাবেশে শেখ হাসিনার বক্তৃতার ঠিক পরপর মাইক্রোবাস থেকে বোমা এবং এলোপাতারি গুলি চালানো হয়েছিল। এতে 20 জন আহত হয়, কিন্তু শেখ হাসিনার আশপাশে যারা ছিলেন তাদের আশপাশেও গুলি কিংবা বোমার চিহ্নও যায়নি। 1997 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র কন্যা সহ 31 জনকে হত্যার জন্য পুরস্কার ঘোষণা করে ইমেল পাঠিয়েছিলেন শোয়েব চৌধুরী নামে জনৈক এক ব্যবসায়ী। সেই ঘটনাকেও শেখ হাসিনাকে একটি হত্যা চেষ্টা বলে গণনা করে থাকেন আওয়ামী লীগ, যে বিষয়টি নিয়ে এখনও রাজনীতির আলোচনায় হাস্যরসের খোরাক যোগায়। 2000 সালের 23শে জুলাই গোপালগঞ্জের কোটালীপাড়ায় জনসভাস্থলের কাছে 76 কেজি ওজনের বোমা পুঁতে রাখার গল্প সাজানো হয়েছিল। একই রকম বোমা পুঁতে রাখার গল্প 2001 সালের 29শে মে খুলনার রূপসাতেও সাজানো হয়েছিল। এসব বোমা পুঁতে রাখার গল্প তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া আর কেউই বাস্তবে দেখার সুযোগ পায়নি। বোমা পুঁতে রেখে যখন তেমন সহানুভূতি পাওয়া যাচ্ছিল না, তখন 2001 সালের 25শে সেপ্টেম্বর নির্বাচনের ঠিক আগের একটি জনসভায় সমাবেশস্থলের পাশের একটি বাড়িতে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। সেই ঘটনায় 2 জন নিরীহ মানুষের মৃত্যু হয়। এরপর 2002 সালের 4 মার্চ নওগাঁ, 2002 সালের সাতক্ষীরায় পরপর দুবার 2004, 2007, 11, 2014 এবং 2015 সালে শেখ হাসিনাকে মারার গাঁজাখুরি গল্প সাজিয়ে নিজেকে জনপ্রিয় করবার চেষ্টা চালায় শেখ হাসিনা। তবে বারবার চেষ্টা চালালেও শেখ হাসিনার সেই বিশ্বস্ত হামলাকারীরা যে তার কোনো ক্ষতি করবে না, সেই বিশ্বাস তার বরাবরই ছিল। যে কারণে সাইদ খোকনকে হাসিনা নির্ভয়ে বলেছিলেন, ভয় পাবার কিছু নেই। বললেন যে এত ভয় পেলে রাজনীতি হবে না, এত ভয় পেলে কি রাজনীতি হয়, হেসে বললেন আমাকে। অভয় দেয়া হলেও শেখ হাসিনার সেই রক্তের হোলি খেলায় প্রাণ গিয়েছিল 24 জনের। কিন্তু হামলাকারীদেরকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল যেন শেখ হাসিনার বিন্দু মাত্র কোনো ক্ষতি না হয়, যে বিষয়টি তৎকালীন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের তদন্তেও উঠে এসেছিল। 164 বলছে যে একটা গ্রেনেড যাতে ইয়েতে না পড়ে, মঞ্চে না পড়ে, মঞ্চে মানে ওই ট্রাকে না পড়ে। এবং আরো 2 জন যে আছে যারা মুকুল টুকুলের ওদের জয়ের লোক, তারাও বলছে যে কোনো ক্রমে যাতে মঞ্চে যাতে একটা গ্রেনেড না পড়ে। এটা কিন্তু ওদের নিয়োজনের কথা,
কার কার জবানবন্দিতে এটা বলছে? তিনজনই বলছে, জর্জ মিয়া বলছে, শফিক আর হলো রানা। 21শে আগস্ট নিয়ে আওয়ামী লীগের আরেকটি মিথ্যাচার হলো বিএনপি সরকার নাকি কোনো মামলা, তদন্ত কিংবা আলামত জব্দের কোনো কাজই করেননি। বাস্তবতা হলো 21শে আগস্টের ঘটনার ঠিক পরদিন খালেদা জিয়ার নির্দেশে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করেছিল। বিচারপতি জয়নুল আবদিন কমিশনকে দায়িত্ব দেওয়া হয় মামলাটির তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের। 1 মাস 10 দিনের অক্লান্ত পরিশ্রমে 162 পৃষ্ঠার যে প্রতিবেদন জয়নুল আবেদিন জমা দিয়েছিলেন, সেটি যদি ঠিকঠাক মতো অনুসরণ করা হয় তাহলে 21শে আগস্ট গ্রেনেড হামলার মূল ঘটনা বেরিয়ে আসবে। দীর্ঘ সেই প্রতিবেদনের একটি পর্যায়ে বলা হয়েছে, কমিশনের সংগৃহীত তথ্য প্রমাণ সন্দেহাতীতভাবে ইঙ্গিত করে 2004 সালের 21শে আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলার পেছনে একটি শক্তিশালী বিদেশি গোয়েন্দা সংস্থা জড়িত ছিল। শক্তিশালী বিদেশি গোয়েন্দা সংস্থার নাম আসতে ভারত আন্দাজ করতে পারে কি ঘটতে যাচ্ছে। তারপরই শুরু হয় বিচারপতি জয়নুল আবদিনের উপর ভারতের অব্যাহত চাপ। দেশপ্রেমিক একজন বিচারকের দুর্নীতির মিথ্যা অভিযোগ, জীবনের হুমকি থেকে শুরু করে এমন কোনো মানসিক চাপ নেই যা তার বিরুদ্ধে প্রয়োগ করা হয়নি। ভারতের অব্যাহত চাপের পরেও 21শে আগস্ট নিয়ে স্বচ্ছ তদন্ত চলতে থাকায় সব গোমর ফাঁস হয়ে যাবার আশঙ্কা দেখা দেয়। আর তাতেই প্রথম আলোকে মাঠে নামায় ভারত। ভারতকে বাঁচানো সেই লড়াইয়ে প্রথম আলো যা করেছে তার প্রতিটি পদক্ষেপ ছিল ভয়ঙ্কর দেশবিরোধী। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার তদন্ত যেন কোনোভাবেই সঠিক পথে এগোতে না পারে, সেজন্য প্রথম আলো তাদের পরীক্ষিত জঙ্গি বিশেষজ্ঞ সাংবাদিক টিপু সুলতান এবং মহিউদ্দিনদেরকে মাঠে নামায়। 21শে আগস্টের তদন্তকে প্রশ্নবিদ্ধ করতে প্রথম আলো মোহাম্মদ জালাল আহমেদ ওরফে জর্জ মিয়াকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করেছে। সেই ট্রাম্প কার্ডই বাংলাদেশকে হারিয়ে জয়ী হয়েছে প্রথম আলো, আওয়ামী লীগ এবং তাদের ত্রাণকর্তা ভারত। প্রথম আলোর ওই ট্রাম্প কার্ডের উপর ভর করে বিএনপি, জামায়াত এবং সর্বোপরি বাংলাদেশের আলেম সমাজের উপরেই গেল 15 বছর ধরে চলেছে নির্মম জুলুম, নির্যাতনার গণহত্যা। একটা গণমাধ্যম চাইলে কত ধ্বংসযজ্ঞ চালাতে পারে তার নিকৃষ্ট উদাহরণ 21শে আগস্টের গ্রেনেড হামলা নিয়ে প্রথম আলো যে খেলা করেছে সেটি। নিষ্ঠুর সেই খেলায় 19 জন নিষ্পাপ মানুষের ফাঁসি, 19 জনের যাবজ্জীবন। তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, তারেক রহমান, আব্দুল সালাম পিন্টু সহ গোয়েন্দা কর্মকর্তা মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার এবং মেজর জেনারেল আব্দুর রহিমকে নির্মম নির্যাতন করা হয়েছে। এর মধ্যে মেজর জেনারেল আব্দুর রহিমকে জেলখানায় হত্যার অভিযোগ করেছে তার পরিবার। আইসিইউতে ওনার ভেন্টিলেটর মেশিনে অক্সিজেন সাপ্লাই 2 বার বন্ধ করা হয় এবং আমি মনে করি অনেক পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল, কারণ উনি রিকভারি করছিলেন। এবং এটার কারণ হিসেবে আমার যেটা মনে হয়, উনি দেশের গোয়েন্দা সংস্থার প্রধান ছিলেন। বাকিদের জীবন থেকেও কেড়ে নেওয়া হয়েছে স্বর্ণালী 15টি বছর। প্রথম আলো কিভাবে এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে সেটা চলুন একটু দেখা যাক। অনুসন্ধানের এই অংশটুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুসন্ধানের এই অংশটুকু মনোযোগ দিয়ে দেখলেই প্রথম আলোর সব ষড়যন্ত্রের মুখোশ উন্মোচিত হয়ে যাবে। আপনারা এতদিন ধরে যে জর্জ মিয়া নাটকের কথা শুনেছেন সেটা আসলে সত্যিকারের ঘটনা। অন্যদিকে জর্জ মিয়াকে নিয়ে আসল নাটক সাজিয়েছে প্রথম আলো, যেটাকে আমরা এতদিন সত্যিকারের ঘটনা মনে করেছে। জর্জ মিয়া আসলে কে, জর্জ মিয়া নাটক কে সাজিয়েছিল, সেই নাটকের সব চরিত্রের মুখোশ উন্মোচন করতে পারলেই 21শে আগস্ট গ্রেনেড হামলার সব রহস্য পানির মতো পরিষ্কার হয়ে যাবে। আমাদের প্রায় 6 মাসের অনুসন্ধানে বিভিন্ন রাজনীতিবিদ, প্রশাসন, সেনা, পুলিশ, গোয়েন্দা সংস্থার বর্তমান এবং তৎকালীন সময়কার যে কজনের সাথে কথা হয়েছে সকলেই একটি বিষয়ে একমত, 21শে আগস্ট গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড ভারতীয় গোয়েন্দা সংস্থা র, এবং তাদের হামলার মূল উদ্দেশ্য ছিল বিএনপিকে জঙ্গি দল এবং বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে পৃথিবীর কাছে তুলে ধরা। আর আওয়ামী লীগের উদ্দেশ্য ছিল দেশকে অস্থিতিশীল করে তারপর সরকারের পতন ঘটিয়ে ক্ষমতায় যাওয়া। ভারত এবং আওয়ামী লীগের সেই চক্রান্তের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রথম আলো তাদের ঘনিষ্ঠ সহযোগী হিসাবে কাজ করেছে। 21শে আগস্টের পরদিন প্রথম আলো প্রথম পৃষ্ঠার একটি খবর ছিল জঙ্গি একাধিক সংগঠন গোয়েন্দাদের সন্দেহ তালিকার শীর্ষে। অথচ শুরুর দিকে কোনো ইসলামী দল কিংবা মাদ্রাসার আলেমদেরকে আটক তো দূরের কথা, কোনো গোয়েন্দা সংস্থাও এ ঘটনার সঙ্গে জঙ্গিদেরকে সন্দেহই করেনি। তবে চিহ্নিত 3 জন অপরাধীকে গ্রেফতার করেছিল আইনশৃঙ্খলা বাহিনী, যাদের বিরুদ্ধে 21শে আগস্ট গ্রেনেড হামলার জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ পেয়েছিল তারা। আর তাতেই ভিত নড়ে ওঠে আওয়ামী লীগ এবং ভারতের। ভারত বুঝে গিয়েছিল এই তদন্ত যদি সঠিক পথে চলতে থাকে তাহলে সব পরিকল্পনা ভেস্তে যাবে, যে কারণে সর্বশক্তি নিয়ে মাঠে নামানো হয় প্রথম আলোকে। শুরু হয় বিগ বাজেটের এক
ভয়ঙ্কর নাটক তৈরির কাজ। দায় এড়াতে সাজানো হয়েছিল জজ মিয়া নাটক। জজ মিয়া কাহিনী তৈরি করে বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে। জজ মিয়া নাটক সাজিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ। বানোয়াট রাজসাক্ষী জজ মিয়া নাটক হতবাক করে দেশবাসীকেও। এতদিন ধরে আপনারা যে জজ মিয়ার নাটক দেখেছেন, সেই নাটকের আজ দেখবেন শেষ পর্ব। 2019 সালের 3রা নভেম্বর প্রথম আলোতে প্রকাশ হওয়া যেভাবে ফাঁস হলো জজ মিয়া গল্প শিরোনামের সংবাদের সূত্র ধরে হাঁটলে আমরা প্রথম আলোর নাটকের মূল পরিচালক, প্রযোজক এবং কুশলীদের আসল রূপ দেখতে পাবো। পত্রিকাটি সেই সংবাদে লিখেছে, বিএনপি জামায়াত জোট সরকারের আমলে 2004 সালের 21 আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার লক্ষ্যে তার সমাবেশে গ্রেনেড হামলা করা হয়। ভয়াবহ এই ঘটনায় তদন্ত ভিন্ন খাতে নেয়ার প্রক্রিয়া শুরু করা হয় প্রথম থেকেই। প্রথমেই গ্রেফতার করা হয় শৈবাল সাহা পার্থ নামের এক তরুণকে। কদিন পর মগবাজার এলাকায় সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মোখলেসুর রহমানকে। তাদের ফাঁসাতে না পেরে পরের বছর 2005 সালের 9 জুন নোয়াখালীর সেনবাগ থেকে ধরে আনা হয় জজ মিয়া নামের আরেক যুবককে। স্বীকারোক্তিতে জজ মিয়া বলেছিলেন, তিনি আগে কখনো গ্রেনেড দেখেননি, গ্রেনেড ও বোমার মধ্যে পার্থক্য কি সেটাও তিনি জানেন না। 5,000 টাকার বিনিময়ে বড় ভাইদের নির্দেশে তিনি অন্যদের সঙ্গে গ্রেনেড হামলায় অংশ নেন। ওই বড় ভাইরা হচ্ছেন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন, জয়, মোল্লা মাসুদ, মুকুল প্রমুখ। এতক্ষণ পত্রিকার যে লাইনগুলো পড়লাম সেটা প্রথম আলোর বিশ্বাস হয়নি। কেন বিশ্বাস হয়নি সেটা পরে যাচ্ছে, কিন্তু প্রথম আলোর বিশ্বাস না হওয়াতে পত্রিকাটি কি করেছিল সেটা একটু দেখে আসি চলুন। ওই সংবাদের পরের অংশে প্রথম আলো লিখেছে, এই জবানবন্দি বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে 29শে জুন প্রথম আলোয় 2টি সংবাদ ছাপা হয়। একটির শিরোনাম ছিল এই গল্পের গাঁথুনি দুর্বল, স্বীকারোক্তিতে 7 অসঙ্গতি। অপরটির শিরোনাম সেই জজ মিয়া তারকা সন্ত্রাসী। সঙ্গে ছাপানো হয়েছিল শিশির ভট্টাচার্যের সেই বিখ্যাত কার্টুন। আষাঢ় মাস জমেছে, আষাঢ়ে গল্পের আসর। তবে সিআইডি সাজানো ছকেই তদন্ত এগিয়ে নিয়ে যেতে থাকে। 2006 সালের আগস্টে এই নাটকের পেছনের ঘটনা ফাঁস করে দেয় জজ মিয়ার ছোট বোন খুরশেদা বেগম। তিনি প্রথম আলোকে বলেন, জজ মিয়াকে গ্রেপ্তারের পর থেকে সিআইডি তার পরিবারকে মাসে মাসে ভরণ পোষণে টাকা দিয়ে এসেছে। জজ মিয়াকে গ্রেনেড হামলা মামলায় রাজসাক্ষী করতে সিআইডির প্রস্তাবের কথাও ফাঁস করে দেন তিনি। 2006 সালের 21 আগস্ট প্রথম আলোয় জজ মিয়ার পরিবারকে টাকা দেয় সিআইডি শিরোনামে শীর্ষ প্রতিবেদন ছাপা হয়। এরপর জোট সরকার আর জজ মিয়া গল্প নিয়ে এগোতে পারেনি। প্রথম আলোর এই সংবাদটির তথ্যানুযায়ী 2005 সালের 9 জুন মোহাম্মদ জালাল আহমেদ ওরফে জজ মিয়া আটকের পর মোট 3টি সংবাদ ছাপা হয়। প্রথমটি এই গল্পের গাঁথুনি দুর্বল, স্বীকারোক্তিতে 7 অসঙ্গতি। দ্বিতীয়টি জজ মিয়া তারকা সন্ত্রাসী। এবং তারপরে সিআইডি একই পথে তদন্ত চালিয়ে গেলে 2006 সালের 21 আগস্ট প্রথম আলো জজ মিয়ার পরিবারকে টাকা দেয় সিআইডি শিরোনামে 3য় সংবাদটি প্রচার করেন। প্রথম আলোর সরল স্বীকারোক্তি, এই 3 সংবাদ প্রচারের পর জোট সরকার আর জজ মিয়া গল্প নিয়ে এগোতে পারেনি। অর্থাৎ প্রথম আলো নিজেই স্বীকার করেছে তাদের কারণে জোট সরকার সেই তদন্ত আর এগিয়ে নিয়ে যেতে পারেনি। অনুসন্ধানের এতটুকু করে থেমে গেলে আপনার মনে হবে প্রথম আলোর অনুসন্ধানী সাংবাদিকতার কারণেই পুলিশ আর জজ মিয়াকে নিয়ে তাদের নাটক পরিপূর্ণ করতে পারেনি। কিন্তু ঘটনাটা পুরোই উল্টো। নাটকটা আসলে তৎকালীন বিএনপি জামায়াত জোট সরকার করেনি, নাটকটা করেছিল প্রথম আলোর মতিউর রহমান এবং তার গুজব বাহিনী। জজ মিয়ার ব্যাপারে অনুসন্ধানে নেমে প্রথমেই আমরা খুঁজে বের করি সিআইডি তৎকালীন বিশেষ পুলিশ সুপার রুহুল আমিনকে। 21 আগস্ট গ্রেনেড হামলার এই মামলার সাথে আপনি সম্পৃক্ত ছিলেন। আমার একটা জিজ্ঞাসা ছিল যে এই মামলাতে এই যে জজ মিয়া যে নাটকটা বলা হয়েছিল ওই সময়, যে জজ মিয়া নাটক, এই জজ মিয়া নাটকটা আসলে আপনারা কেন সাজালেন? এটা কেন করতে হলো? এটা শুরু করলো প্রথম আলো, কি জানি নাম, সুন্দর মতো একটা সাংবাদিক, বুঝছেন, টিপু সুলতান, টাকা দেয়, এটা করে সেটা করে, টাকা দেয়, মান্থলি দেয়, এটা দেওয়া শুরু করলো। প্রথম আলো যেরকম মিথ্যা শিরোনাম দিয়ে সংবাদ ছাপায়, এরকম পুলিশের বিরুদ্ধে নিরীহ মানুষকে ফাঁসানোর অভিযোগও কম নয়। সে কারণেই আমরা রুহুল আমিনের কথা বিশ্বাস না করে নিজেদের মতো করে অনুসন্ধান শুরু করি। তবে আমাদের সন্দেহের তীরটা শুরু থেকেই ছিল প্রথম আলোর দিকে। প্রথম আলোর বিগ বাজেটের নাটকের প্রথম স্ক্রিপ্ট লেখা হয় 2005 সালে জজ মিয়া আটকের 20 দিন পর 29শে জুন। প্রথম আলোর সেই জজ মিয়া তারকা সন্ত্রাসী শিরোনামের সংবাদে কারো কোনো উদ্ধৃতি না দিয়ে পত্রিকাটি মন গড়াভাবে লিখেছে, গ্রেনেড কি জিনিস জীবনেও দেখেননি জজ মিয়া। ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে গিয়ে নিজেই বলেছেন, বোমা ও গ্রেনেডের মধ্যে পার্থক্য কি তিনি জানেন না। থানা পুলিশ বলেছে জজ মিয়া নিরপরাধ মানুষ, তার নামে থানায় কোনো মামলা নেই।
প্রথম আলো ঘোষিত জীবনে কোনোদিন গ্রেনেড না দেখা নিরীহ নিষ্পাপ মামলা মোকদ্দমা মুক্ত জজ মিয়া সম্পর্কে আমাদের অনুসন্ধানে অন্তত 5টি মামলার সন্ধান পেয়েছি আমরা। সূত্রাপুর থানায় ছিনতাইয়ের ঘটনায় অস্ত্র বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় 7 বছর সশ্রম সাজা হয়েছিল জজ মিয়ার। বিশেষ ট্রাইব্যুনালের মামলা নম্বর 736991। তেজগাঁ থানার 22 নম্বর মামলাটি জজ মিয়ার বিরুদ্ধে 2001 সালের 2রা সেপ্টেম্বর দায়ের করা হয়েছিল। সেই মামলায় 385, 324, 326 এবং 307 ধারার মতো ভয়ঙ্কর সব অভিযোগ আনা হয়েছিল প্রথম আলোর নিরীহ নিষ্পাপ জজ মিয়ার বিরুদ্ধে। 2 মাস পর 2001 সালের নভেম্বরের 30 তারিখে মগবাজার টাঙ্গাইল হোটেলে বাবুল হত্যা মামলার আসামি হন জজ মিয়া। রমনা থানার 1 নম্বর মামলাটি 302-34 ধারায় দায়ের করা হয়েছিল। 21 আগস্ট গ্রেনেড হামলার কয়েক মাস আগে রাজধানীতে তার বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা হয়। গুলশান থানার রহমত হত্যা মামলার অন্যতম আসামি জজ মিয়া। প্রথম আলোর সাংবাদিকেরা এসব মামলাগুলোর সজ্ঞানে আড়াল করার পাশাপাশি জজ মিয়ার 164 ধারায় জবানবন্দিটাও গোপন করার চেষ্টা করেছেন। জজ মিয়া তার জবানবন্দিতে আরেকটি মামলার কথা স্বীকার করেছেন। সেখানে তিনি বলেছেন তিনি টিকাটুলি অফিসার হলের পেছনে মেসে থাকতেন। সেখানে থাকাকালীন পুলিশ তাকে মেসের চৌকির নিচ থেকে বোমা ও অস্ত্র সহ গ্রেফতার করেছিলেন। সেই মামলায় তার 7 বছর জেল হয়েছিল। 2 বছর পর তার বাবা মা তাকে জেল থেকে জামিনে মুক্ত করান। প্রথম আলোর এত বিগ বাজেটের নাটকের শুটিংয়ের আগে জজ মিয়ার চার্জশিটটাও পড়ে দেখার সময় পায়নি প্রথম আলোর জঙ্গি বিশেষজ্ঞ সাংবাদিকেরা। লম্বা সময় আর প্রথম আলোর মতো বিগ বাজেট নিয়ে অনুসন্ধান করলে জজ মিয়ার বিরুদ্ধে আরও মামলার খোঁজ পাওয়া সম্ভব। কারণ জজ মিয়ার আসল নাম মোহাম্মদ জালাল আহমেদ হলেও এক এক জায়গায় তিনি এক এক নাম ব্যবহার করতেন। অতএব তার ভিন্ন ভিন্ন নামে আরও অনেক মামলা থাকার সম্ভাবনা রয়েছে। সবশেষ তিনি যে বিয়ে করেছেন সেখানেও নিজের নাম পরিবর্তনের কথা স্বীকার করেছেন ওই সাংবাদিকের কাছে। জজ মিয়া নামটাও তার আসল নাম নয়, আসল নাম মোহাম্মদ জালাল আহমেদ। তেজগাঁ এলাকায় খোঁজ নিয়ে জানা যায় 1996 থেকে 2001 সালে আওয়ামী লীগ শাসন আমলে ঢাকা শহরে যে কজন উঠতি সন্ত্রাসী পরিচিতি পেয়েছিল তার মধ্যে মোহাম্মদ জালাল আহমেদ ওরফে জজ মিয়া অন্যতম। নাখালপাড়া নুরানি মসজিদের আশপাশের মহল্লায় জজ মিয়া যে রায় দিত তার সে রায় নাকি কার্যকর হয়ে যেত, যে কারণে মোহাম্মদ জালাল আহমেদ বাংলা সিনেমার মতো নিজের নাম পাল্টে জজ মিয়া রাখেন। তারপর থেকে হয়ে ওঠেন ভয়ঙ্কর এক সন্ত্রাসী। এত ভয়ঙ্কর একজন সন্ত্রাসীকে প্রথম আলো কিভাবে নিরীহ নিষ্পাপ বানালো এবার চলুন সেটা দেখা যাক। জজ মিয়ার মূল পেশা ছিল হত্যা, ছিনতাই, দখল, চাঁদাবাজি। ভাড়াটে খুনি হিসেবে ওই সময়ের শীর্ষ সন্ত্রাসীদের কাছে মোহাম্মদ জালাল আহমেদ ওরফে জজ মিয়ার বিশেষ কদর ছিল। যদিও প্রথম আলোর শিখিয়ে দেওয়া সাক্ষাৎকারে জজ মিয়া নিজেকে সিডি ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছিলেন। আমি সিডি ক্যাসেটের ব্যবসা করি, ছবি পোস্টারের ব্যবসা করি। দোকান আমার বঙ্গবন্ধু এভিনিউ অপোজিট। প্রথম আলোর সিডি বিক্রেতা জজ মিয়া যমুনা টিভিতে গিয়ে কিভাবে ফল বিক্রেতা হয়ে যায় এবার সেটা দেখা যাক। 2018 সালের 10 অক্টোবর যমুনা টিভির এক সাংবাদিককে দেয়া সাক্ষাৎকারে প্রথম আলোর সিডি বিক্রেতা জজ মিয়া নিজেকে ফল বিক্রেতা হিসেবে পরিচয় দেন। জজ মিয়ার আদালতে দেওয়া জবানবন্দিতে আবার নিজেকে গাড়ির চালক হিসেবে পরিচয় দিয়েছেন। গাড়ি চালক জজ মিয়া ওরফে প্রথম আলোর সিডি বিক্রেতা যমুনা টিভিতে গিয়ে যেভাবে পেশা পাল্টে ফল বিক্রেতা হয়েছেন, একইভাবে প্রথম আলোতে গিয়ে সিআইডি জজ মিয়ার পরিবারকে টাকা দেওয়ার দাবি করলেও যমুনা টিভিতে গিয়ে তিনি বলেছেন আওয়ামী লীগের নেতারাই তাকে আর্থিক সহায়তা দিত। এছাড়া যমুনা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে জজ মিয়া বলেন কুল এবং জাহাঙ্গীর নামে আরও 4 সন্ত্রাসী। 2003 সালে কুড়িলে কিন্তু আর যেটা বলা হয় 20টা গ্রেনেড, তারপরে 4-5টা অ্যাসল্ট রাইফেল বাইকে 47 ব্যবহার করা হয়েছিল 21 আগস্টে। সেই একই পরিমাণে মানে 4টা অ্যাসল্ট রাইফেল, একটা সাবমেশিন গান, 20টা গ্রেনেড, কয়েকটা রিভলভার, এগুলো কিন্তু তারও 9 মাস আগে 2009 সালের 29 নভেম্বর তারিখে পুলিশের একটা অপারেশনে কুড়িল বস্তিতে এক জায়গায় পাওয়া যায়। সেখানে 2 জনকে, রুবেল এবং মানিককে ধরা হয়, যারা কিন্তু পরবর্তীতে 21 আগস্ট গ্রেনেড হামলার সময় কাস্টডিতে ছিল, বাট ধরা যায় নাই 4 জনকে। তারা হচ্ছে জাহাঙ্গীর, নুরু, মুকুল এবং লিঙ্কন। 2003 সালে তারা ধরা পড়ে নাই। কুড়িলের ওই ঘটনা গোয়েন্দাদেরকে চরমভাবে আতঙ্কিত করে তোলে, কারণ আটক রুবেল এবং মানিকের স্বীকারোক্তি অনুযায়ী তুলির পরশ নামে একটি হিন্দু ব্যক্তির দোকান থেকে AK-47 রিভলভার, গান পাউডার, টাইম বোমার সাথে উদ্ধার করা হয়েছিল 20টি গ্রেনেড।
তার চেয়েও ভয়ঙ্কর তথ্য হলো রুবেল ও মানিক গোয়েন্দাদের কাছে স্বীকার করেছিলেন দেশে বড় ধরনের হামলা চালাতে ভারত থেকে আসা অস্ত্রের মজুত করা হচ্ছে। সে অস্ত্র দিয়ে কী ধরনের হামলা চালানো হবে তা সঠিকভাবে জানাতে না পারলেও ভারতীয় গোয়েন্দা সংস্থার সাথে আওয়ামী লীগ নেতা এবং তৎকালীন শীর্ষ সন্ত্রাসী জয়ের কলকাতায় একটি গোপন বৈঠকের খবর নিশ্চিত করেছিলেন রুবেল এবং মানিক। দেখেন যোগসূত্রটা কি, এই জিনিসটা কিন্তু পরবর্তীতে কখনো দেখা হয় নাই যে একই পরিমাণে গ্রেনেড, একই পরিমাণে অস্ত্র তার 9 মাস আগে পাওয়া গেছিল এক জায়গায়, এবং যারা হচ্ছে রাস্তার লেভেলের সন্ত্রাসী, যাদের হচ্ছে আওয়ামী লীগের যে বড় সন্ত্রাসী তাদের লোক, তাদের কাছে পাওয়া গেছিল এই জিনিসগুলো, আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাতে। তো পরবর্তীতে 11 সরকার বা হাসিনা সরকার যখনই তদন্ত করছে, তারা কিন্তু এই জায়গাটাতে লিঙ্ক করার চেষ্টা করেন। এবার লিঙ্ক করাটা জরুরি, বিকজ মুকুল এবং জাহাঙ্গীর এই দুইজনকে তো ধরা গেছিল, নুরু এবং লিঙ্কনকে ধরা যায় নাই 2004 সালে যখন তদন্ত শুরু হয়। ইতিহাসে প্রথমবারের মতো সন্ত্রাসীদের হাতে এ ধরনের হ্যান্ড গ্রেনেড উদ্ধারের পর গোয়েন্দাদেরকে গভীরভাবে ভাবিয়ে তোলে, যে কারণে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে চলে যায়। এরপর থেকে দেশে যে কোনো লীগের সেই ট্রাম্প কার্ড সম্পর্কে সবাই অন্ধকারে ছিল। 11 সরকারের সময় জলিলকে আটকের পর জিজ্ঞাসাবাদ করলে জলিল জানায়, প্রশিকার ওই কর্মসূচিকে কেন্দ্র করে 10 লাখ মানুষ ঢাকায় আনার পরিকল্পনা ছিল আওয়ামী লীগের। সেই মিটিংকে কেন্দ্র করে একটি নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির পর সরকার পতনের পরিকল্পনা ছিল তাদের। প্রশিকার ওই কর্মসূচিকে ঘিরে বড় ধরনের হামলা চালিয়ে উত্তেজিত জনতাকে নিয়ে সংসদে ঢুকে পড়ার পরিকল্পনা ছিল আওয়ামী লীগের। জিজ্ঞাসাবাদে আব্দুল জলিল আরও জানান, বিএনপির তৎকালীন মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া, মাহিবি চৌধুরী, আবু হেনা সহ বিএনপির মোট 70 জন এমপির ওই দিন আওয়ামী লীগে যোগদান করার পর আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠনের পরিকল্পনা ছিল। আব্দুল জলিলের সেই ড্রাম কার্ড ব্যর্থ হওয়ার কারণ হিসেবে নিজেদের মধ্যে কোঅর্ডিনেশনের অভাবকে দায়ী করেছিলেন। নেট হামলা চালাতে সমর্থ হয়েছিল। মিটিংটা শুরু হওয়ার কথা ছিল মুক্তাগরে 3টায়, কিন্তু সাধারণত ওনাদের মিটিং 3টায় বলা থাকলেও ওনাদের কর্মী নেতৃবর্গ আগে চলে আসে। মিনিমাম 3 ঘন্টা আগে ওদের মিটিংয়ের প্রাথমিক কার্যক্রম শুরু হয়ে যায় উচিত। তো সেই হিসেবে 12টায় ওখানে আমাদের হিসাবে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেটা ওখানে আমরা 1টা দিকে যখন দেখলাম যে মিটিংয়ের কোনো কিছু দেখা যাচ্ছে না, তখন আমরা খুঁজে জানতে পারলাম যে এখানে মিটিং অলরেডি শুরু হয়ে গেছে। 21 আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে গোয়েন্দা সংস্থাকে কিছুটা বোকা বানানো গেলেও ঘটনার বাদে লিখেছে, জজ মিয়ার গ্রামের বাড়িতে খোঁজ নিয়েছে এবং সেখানে গিয়ে তার ব্যাপারে যার কাছে জানতে চেয়েছে সেই নাকি জজ মিয়াকে নিরীহ নিষ্পাপ দাবি করেছে। আমরাও জজ মিয়ার খোঁজে তার গ্রামের বাড়ি সেনবাগে গিয়েছিলাম। জজ মিয়া কেমন মানুষ ছিল সেটা বলা তো দূরের কথা, জজ মিয়া বেঁচে আছে নাকি মরে গেছে সেটাও জানে না তার গ্রামের মানুষ। রাগও দোয়ানো কিছু করো না, আগে আসে আবার পরে ঘটনা পরে গেছে, আমার আগেটাই না। আসলে জজ মিয়া সম্পর্কে এলাকার মানুষের জানার কথাও না, কারণ জজ মিয়ার পুরো জীবনে হাতে গোনা কয়েকবার গ্রামের বাড়িতে গিয়েছিলেন। এলাকায় খোঁজ নিয়ে জানা যায় 21 আগস্টের গ্রেনেড হামলার পর লম্বা সময় জজ মিয়া নোয়াখালীর গ্রামের বাড়িতে ছিলেন। এতটা লম্বা সময় তাকে কখনোই গ্রামে গিয়ে থাকতে দেখা যায়নি। হতে পারে গ্রেনেড হামলা মামলার ঘটনায় পুলিশ যেন তাকে সন্দেহের তালিকায় না রাখে, সে কারণে দীর্ঘ সময় তিনি ওই সময় গ্রামের বাড়িতে গিয়ে গা ঢাকা দিয়েছিলেন। জজ মিয়ার গ্রামের বাড়ির কেউ তার খবর না জানলেও জজ মিয়া সম্পর্কে সবকিছু জানে একমাত্র প্রথম আলো। আগেই বলেছি, আমাদের সন্দেহের তীরটা ছিল প্রথম থেকেই প্রথম আলোর দিকে, কিন্তু সেই সন্দেহ দূর করতে হলে প্রথম আলো যে জজ মিয়াকে ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করেছে সেই জজ মিয়াকে খুঁজে বের করা জরুরি। মোহাম্মদ জালাল আহমেদ ওরফে জজ মিয়ার সাথে কথা বলে আমরা যা জেনেছি তা এতদিন ধরে যা জানতাম তার 180 ডিগ্রি উল্টো। যে প্রথম আলো জজ মিয়ার পরিবারকে সিআইডি টাকা দিয়েছে বলে মিথ্যে সংবাদ প্রচার করেছে, বাস্তবে সেই প্রথম আলোই জজ মিয়াকে 2 লাখ টাকা এবং চাকরির প্রলোভন দেখিয়ে মিথ্যে সাক্ষী নিয়েছেন। প্রথম আলো আপনাকে কি কি সুযোগ সুবিধা দিয়েছে, কি কারণে প্রথম আলোর কথায় আপনি সব জায়গায় যাইতেন, প্রথম আলোর অফিসে যাইতেন? প্রথম আলো আপনাকে কখনই কোনো টাকা পয়সা দেয়নি? হ্যাঁ, 2 লক্ষ টাকা আমার ট্রিটমেন্টের জন্য দিচ্ছে। এটা তো আমি আপনি তো কেউই আপনাকে টাকা টুকা দেয় ওটা তো হয় নাই ভাই। তারপর মনে করেন আমি আরো টাকা ঋণ করে মনে করেন এই 2 লাখ টাকার অনুদান যে আপনাকে কে দিছে? এটা টিপু ভাই। টিপু? হ্যাঁ, টিপু সুলতান। মানে না, সেগুলি জানি। আমি একটা কর্মস্থলের ব্যবস্থা করে দেন, পরে বলতে ঠিক আছে দেখি আমরা একটা চাকরির ব্যবস্থা করে দেবো।
প্রথম আলো সাংবাদিক টিপু সুলতানি জজ মিয়াকে বিভিন্ন সাংবাদিকদের সাথে ইন্টারভিউ করে দেওয়ার ব্যবস্থা করতেন। ওইসব সাংবাদিকদের সাথে কি বলতে হবে সেটাও ঠিক করে দিতেন প্রথম আলোর জঙ্গি বিশেষজ্ঞ সাংবাদিক টিপু সুলতান। প্রথম আলোতে এমনিতে কে আপনার সাথে যোগাযোগ করতো? প্রথম আলো আমি তার সাথে যোগাযোগ করতাম, আর কারোর সাথে, আর কারো কাছে আমার কেউ টিপু ভাইয়ের সাথে সাংবাদিকের লোকে ইয়া করে দিত, তারা আমার সাক্ষাৎকার নিত। মানে টিপু ভাই আপনাকে সবার সাথে সাক্ষাৎ করাই দিত, তাই তো? হ্যাঁ, অন্য সাংবাদিকের লোকে ইয়া করে দিত যে তুমি এখানে সাক্ষাৎকার তারা নিত। মানে উনি ওইভাবে বলে দিত যে কি বলবেন বা কিভাবে দিবেন, এরকম, তাই তো? জজ মিয়াকে তার নিজের মামলার বিষয়ে প্রশ্ন করা হলে প্রথমে অস্বীকার করলেও পরে মামলার কথা আমাদের কাছে স্বীকার করেছেন। প্রথম আলো কি জানতো না যে আপনার নামে যে মামলা ছিল তখনও থানায়? না, আমার নামে তখনও থানায় কোনো মামলা ছিল না। আমার দেশে এখনো আমার নামে না। ওই যে আপনি যেই মামলাতে 2 বছর জেল খাটলেন, ওই মামলাটা কি তখন ছিল না আগে? ওটা ছিল আগে, ঠিক আছে। পরে ওই মামলা আমি হাইকোর্টের পরে ইয়া করছি, ওটা জামিন লয়ে পরে এটারে খালাস করছি। আর ওই যে তেজগাঁ থানার মামলা, ওইটা ওই গুলশান থানার মামলাটা, ওই হত্যা মামলাটা, ওটা তো ভাই আমার নামে তার একটা মামলা তারা ইয়া করতেছেন। এগুলো একটা মামলা করে না করে তাহলে তো এটা বিশ্বাস গ্রহণ করবো না। একটা মামলা এগুলো প্রমাণ হইব, নাহলে তো হইব না। ওই মামলাটা কোনটা, যেটা 7 বছরের জেল হয়েছিল, ওইটা কোন থানার মামলা? এভাবেই চিহ্নিত একজন সন্ত্রাসীকে নিরীহ নিষ্পাপ বানিয়ে দেশের ইতিহাসের ন্যাক্কারজনক একটি ঘটনার তদন্তকে প্রশ্নবিদ্ধ করেছে প্রথম আলো। কেন, কার স্বার্থে প্রথম আলো এই ভয়ঙ্কর নাটক সাজিয়েছিল তার জবাব তাদেরকে দিতে হবে। দ্রুত 21শে আগস্ট মামলার পুনঃতদন্ত শুরু করে জজ মিয়া এবং প্রথম আলোর যেসব সাংবাদিক এই দেশবিরোধী ভয়ঙ্কর চক্রান্তের সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। আমরা প্রথম আলো বন্ধ করতে চাই না। সাংবাদিকতার নামে যারা হাজার হাজার মানুষের জীবন নিয়ে খেলেছে তাদের বিচার চাই এবং সেটা করতে হবে। বিএনপি সরকার বেগম খালেদার নেতৃত্বে তার এই ঘটনার কোনো তদন্ত করতে দেয়নি, বিচার তো দূরের কথা, বরং তারা এই ঘটনাকে উল্টো মুখে প্রচার চালিয়ে এই সব দায় আওয়ামী লীগের উপরে দেওয়ার চেষ্টা করেছিল। শুধু আওয়ামী লীগ না, একই সঙ্গে আমাদের প্রতিবেশী ভারতকে জড়ানোর চেষ্টা করা হয়েছে। এতক্ষণ অনুসন্ধানে যা দেখানো হলো, চলুন কিছুক্ষণের জন্য তা ভুলে যাই। মনে করুন প্রথম আলোর সাংবাদিকেরা জজ মিয়ার পরিবারকে কিছুই শিখিয়ে দেয়নি। জজ মিয়ার বোন এবং মা যা বলেছেন প্রথম আলো হুবহু সেটাই তুলে ধরেছেন এবং সেই সংবাদের উপর বিশ্বাস করেই আদালত জজ মিয়াকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন। গল্পটা যদি এখানেই শেষ হয়ে যেত তাহলে সমস্যা ছিল না, কিন্তু এই গল্পের পরের অংশ চরম নিষ্ঠুর, অমানবিক। প্রথম আলোর উদ্দেশ্য শুধুই জজ মিয়াকে ছাড়িয়ে আনা নয়, তাদের উদ্দেশ্য ছিল ভারতকে বাঁচানো আর জিয়া পরিবার সহ বিএনপির শীর্ষ নেতাদের জঙ্গি বানিয়ে তাদেরকে ফাঁসিতে ঝুলানো। জজ মিয়াদেরকে বাঁচানোর পর শুরু হয় ইতিহাসের জঘন্যতম মিথ্যাচার। বিএনপিকে নিশ্চিহ্ন করে দেওয়ার সে অভিযানে প্রথম আলো অনেক দূরে গিয়ে গিয়েছিল। একের পর এক প্রথম আলো সংবাদ ছেপেছে আর সরকার প্রথম আলোর ইচ্ছে মতোই তদন্ত করে বিচারিক হত্যাকাণ্ডের পথ সুগম করেছে। কথিত সেই বিচারের নামে নির্বিচারে মামলার আসামি করা হয়েছে তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর, আব্দুল সালাম পিন্টু, মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার, আব্দুর রহিম সহ এক ঝাঁক দেশপ্রেমিক মানুষদেরকে, যারা জীবন বাজি রেখে ভারতের হাত থেকে বাংলাদেশকে বাঁচাতে চেয়েছিল। 2018 সালের 10 অক্টোবর দিনটি ছিল প্রথম আলোর বিজয়ের দিন। তাদের দীর্ঘ 14 বছরের ষড়যন্ত্রের ফসল ওই দিন ঘরে উঠেছিল। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে 19 জন নিরীহ মানুষকে ফাঁসি, 19 জনের যাবজ্জীবন হবার পৈশাচিক আনন্দে প্রথম আলোর আনিসুল হক লিখেছিলেন ইতিহাসের দায়মোচনের রায়। বিচারিক হত্যাকাণ্ডকে কাব্যিক আবেগঘন লেখনির মাধ্যমে মানুষের জীবন নিয়ে তামাশা করেছিল প্রথম আলোর আনিসুল হক। একটু চিন্তা করতে পারেন, 5ই আগস্ট যদি দেশ স্বাধীন না হতো তাহলে প্রতিটি মানুষেরই ফাঁসি কার্যকর করা হতো। অনুসন্ধানের দ্বিতীয় পর্বে আপনাদেরকে দেখাবো বিচারের নামে তামাশা করে কিভাবে নিরীহ এতগুলো মানুষের গলায় ফাঁসির দড়ি পরানোর ব্যবস্থা করেছিল প্রথম আলো। তবে প্রথম পর্ব শেষ করবার আগে কিছু প্রশ্ন করবার খুব ইচ্ছে করছে। আমাদের আজকের অনুসন্ধানের পর আপনারা কি মনে করেন প্রথম আলোর ওইসব সাংবাদিকদেরকে বিচারের আওতায় আনা হোক? প্রথম আলোর বিরুদ্ধে ধারাবাহিক দেশ বিরোধী, ইসলাম বিরোধী সুস্পষ্ট অভিযোগ থাকার পরেও তাদের বিচার চাওয়া কি
গণমাধ্যমের উপর আক্রমণ। তারপরেও প্রথম আলোর সামনে জিয়াফতের গণতান্ত্রিক একটি কর্মসূচির আয়োজন করতে যাবার কারণে আলেমদেরকে বেধড়ক পেটানো হয়েছে। আর সেটাকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোর উপর হামলা দাবি করে তীব্র নিন্দা জানিয়েছে। প্রথম আলো, ডেইলি স্টার সহ অন্যান্য সমস্ত পত্রিকাগুলোর উপর যে আক্রমণ শুরু হয়েছে, আমি তীব্রভাবে নিন্দা জানাচ্ছি। মির্জা ফখরুলের ওই দিনের বক্তব্যের সবচেয়ে ভয়ঙ্কর অংশ ছিল তিনি বলেছিলেন এই বাংলাদেশ নাকি তিনি 5 তারিখের আগে কখনোই দেখেননি। তার এই বক্তব্যে প্রমাণিত হয়েছে ইসলাম বিদ্বেষী ফখরুল আগেই ভালো ছিলেন। 5 তারিখের পর তিনি প্রচণ্ড অস্বস্তি বোধ করছেন। মানুষের জীবন নিয়ে ভয়ঙ্কর খেলা করা এসব সাংবাদিকদেরকে বিচার চাইলে যাদের জ্বলে উঠবে তাদেরকে চিনে রাখতে হবে। এটা কোনো রাজনীতি নয়, মানুষের জীবন নিয়ে খেলা করেছে প্রথম আলো। মির্জা ফখরুল বিএনপি জামায়াত যখন ক্ষমতায় ছিল তখন লুটপাট করেছে, আওয়ামী লীগের 15 বছরে আতাত করে চলেছে। সাধারণ বিএনপির কর্মীরা যখন জেলে গিয়েছে, গুলি খেয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন বাংলাদেশ থেকে টাকা পাচার করে অস্ট্রেলিয়াতে নিজের মেয়ে আর মেয়ে জামাইকে আলিশান জীবনযাপন করার নিশ্চয়তা দিয়েছেন। মির্জা ফখরুল সামনে বিএনপি ক্ষমতা এলে আবারও লুটপাট করবে, এটা চোখ বন্ধ করে বলে দিতে পারি। আবার যদি কখনো আওয়ামী লীগ ক্ষমতায় আসে তারপরেও ফখরুলের কিছুই হবে না, কারণ সেই পথটাও তিনি আগে ভাগেই খোলা রেখেছেন। শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে ইঁচড়ে ফেলে দিই। তিনি তো আমাদের নেতা ছিলেন, খারাপ লেগেছে। মাত্র 2 বান্ডেল টাকার জন্য মির্জা ফখরুল যেভাবে প্রথম আলোর 5 এটেছে, আর কিছু টাকা দিলে এরা দেশকেও বিক্রি করে দিতে পারে। অতএব মির্জা ফখরুলের মতো দুর্নীতিবাজ, ভারতীয় দালালদের মতো যেসব রাজনীতিবিদ প্রথম আলো ডেইলি স্টারের পাশে দাঁড়াবে তাদেরকেও এদেশের মানুষ শত্রু হিসেবেই চিহ্নিত করবে। কে বিএনপি আর জামায়াত করে দেখার একদম সময় নেই। প্রথম আলো ডেইলি স্টারের পাশে যে দাঁড়াবে তার বিরুদ্ধেই লড়াই চলবে। আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরো একটি ভিডিওটি দেখে আসি। মতিউর রহমান রেন্টু একটা বই লিখেছিলেন আমার ফাঁসি চাই এই নামে। এই নামটা উনি দিছিলেন এই জন্যে যে উনি একজন মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের একজন একনিষ্ঠ কর্মী, হাসিনার একজন গুণমুগ্ধ ছিলেন। সেই রেন্টু ভাই যখন হাসিনার ঘনিষ্ঠ হইয়া তার পৈশাচিক রূপ দেখলেন, তিনি তার পুরা পলিটিক্যাল জার্নির জন্য নিজেরই দায়ী করলেন। তিনি ভাবলেন আমি কেন এই ভুল করলাম, এই দায় আমার, তাই আমি আমারই ধ্বংস চাই, আমারই ফাঁসি চাই আমি। ঠিক এইভাবেই আমি নিজে চিকিৎসক, ডাক্তার, ভালোবেসেই চিকিৎসা শাস্ত্র পড়ছি। আর এই চিকিৎসা ব্যবস্থায় যে অন্ধকার দিক দেখছি, যার মধ্যে কাজ করছি, তার ফলে আমার নিজের ফাঁসি নিজে চাওয়া ছাড়া মনে হয় মুক্তি নাই। তবে আমি এটাও মনে করি যে কোনো দেশের স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে ওই দেশে পরিবর্তনের চাবিকাঠি লুকায় আছে। আমি এই স্বাস্থ্য ব্যবস্থার সংকট নিয়ে কথা বলতেছি। এই সংকট কাটানোর জন্য এক বিপুল কাজ আমাদের করতে হবে। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার সংকট এবং সেটা থেকে উত্তরণের পথ নিয়ে সংস্কারের লক্ষ্যে একটা কমিটি হয়েছে, তারা কাজ করতেছেন। মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন আমার বন্ধু এবং গুরুজনেরা। তাই এটা আমার দায়িত্ব, আমি স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার নিয়ে আমি এই মন্ত্রণালয়কে, এই সংস্কার কমিটিকে আমি সাহায্য করব। 2টা এপিসোড করছি, আরও করব। আমি খুবই অবাক হয়েছি, অসংখ্য মানুষ সেই এপিসোডগুলো দেখছে। তার মানে স্বাস্থ্যের মতো বিষয় মানুষের বিশেষ আগ্রহের জায়গা। বাংলাদেশের পুলিশ আর ডাক্তারেরা কিছু মনে করবেন না, বাংলাদেশে এমন কোনো পরিবার নাই যারা স্বাস্থ্য ব্যবস্থা বা পুলিশ দিয়ে ক্ষতিগ্রস্ত হয় নাই। তার মানে এই 2 জায়গায় কি বিপুল আর ব্যাপক মনুমেন্টাল টাস্ক আছে সংস্কারের, সেটা সংশ্লিষ্টরা বুঝতে পারতেছেন কিনা জানি না। কিন্তু আমার মনে হইল যে আমি যেই পাটাতনে দাঁড়ায় সলিউশনগুলো দিয়ে বলতেছি আগের 2 এপিসোডে, সেই পাটাতনে না দাঁড়াইলে আমার সলিউশনটা আমি কেন দিছিলাম সেটা বোঝা যাবে না। আমার সলিউশন কোনো সেন্স মেক করবে না যতক্ষণ পর্যন্ত না যে ইতিহাস বোধের উপরে দাঁড়ায় আমি সলিউশনগুলোর কথা বলতেছি, সেই একই ইতিহাস বোধের উপরে আপনারাও দাঁড়ান, ডাক্তাররাও দাঁড়ায়, স্বাস্থ্য মন্ত্রণালয় দাঁড়ায়, সংস্কার কমিটি দাঁড়ায়। আসেন আমরা আদি ইতিহাস থেকে শুরু করি, চিকিৎসা ব্যবস্থা আর তার বিবর্তনের ইতিহাস দেখি। কোন ভাঙা গড়ার মধ্যে দিয়ে গেছে সেই চিকিৎসা ব্যবস্থা, আজ আমরা যার উত্তরাধিকার। এই চিকিৎসা ব্যবস্থার ফিলোসফিক্যাল জার্নিটা কি, আসেন সেইটা আমরা বুঝে দেখি। সারা দুনিয়াতে স্বাস্থ্য ব্যবস্থার মেরুদণ্ড চিকিৎসক, অথচ এই চিকিৎসকদের বিরুদ্ধে মানুষের পর্বত প্রমাণ অভিযোগ। যে সুস্থ হয়ে বাড়ি যায় সে অভিযোগ করে, যে যায় না সে তো করবেই। তবে এই যে অভিযোগগুলা, এটা যে শুধু বাংলাদেশে তা না, এটা সারা দুনিয়ার চিত্র। কারণটা কি? কারণটা হচ্ছে যে চিকিৎসা শুধু বিজ্ঞান না, এটা একটা আর্ট। সেবাগ্রহীতা হিসেবে থাকে একজন রক্ত মাংসের জীবন্ত মানুষ।
সে মানুষটা বাকি সব মানুষের চাইতে আলাদা। তার আলাদা জীবন আছে, সম্পর্ক আছে, স্মৃতি আছে, শিক্ষা আছে। এই বিপুল বৈচিত্র্যকে মায়া দিয়ে, মমতা দিয়ে, দক্ষতা দিয়ে, বিজ্ঞান দিয়ে ম্যানেজ করাটা খুবই জটিল একটা কাজ। এই জটিল কাজটাই করেন ডাক্তার। 2008 সালে হলিউডে একটা সিনেমা হয়েছিল, নাম নাইটস ইন রোদান্থ। সেই সিনেমার নায়ক রিচার্ড টেফানি গেইর অভিনয় করছেন একজন ডাক্তারের ভূমিকায়। সিনেমায় ওই ডাক্তারের নাম হচ্ছে ডাক্তার ফ্লেনার। ডাক্তার ফ্লেনারের হাতে সার্জারির সময় তার এক বৃদ্ধা রোগী সার্জারির বেডেই মারা যায়। ডাক্তার ফ্লেনার আসছেন সমুদ্রের ধারে একটা শহর রোদান্থতে বৃদ্ধার স্বামীকে কৈফিয়ত দিতে। ফ্লেনার বলতেছে যে অ্যানেস্থেশিয়ার জটিলতায় 50,000 জনের মধ্যে একজনের এরকম দুর্ঘটনা ঘটতে পারে, যে দুর্ঘটনাটা তোমার স্ত্রীর ক্ষেত্রে ঘটছে। বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে শুনে বললেন যে 50,000-এ একজন একটা সংখ্যা, আমাদের 43 বছরের দাম্পত্য জীবন। আচ্ছা ডাক্তার, তুমি কি আমার স্ত্রীর চোখের তারার রংটা দেখছিলা? এই যে আবেগের তীব্রতা, সেটা ডাক্তার ফ্লেনার সামাল দেবে কিভাবে যদি না দুই পক্ষের বিশ্বাস আর এমপ্যাথির একটা সম্পর্ক তৈরি না হয়? পৃথিবীর কোনো পেশাকেই তো এমন তীব্র মানবিক আবেগ মোকাবেলা করতে হয় না। আমার ডাক্তার হওয়ার মোটিভেশন বগুড়ার তারা ডাক্তার, বাবার বন্ধু ছিলেন, আমাদের পারিবারিক বন্ধু ছিলেন, অসম্ভব রূপবান এক মানুষ ছিলেন। এমন মমতায় উনি রুগী দেখতেন, এমন অপূর্ব ছিল ওনার হাসি, ওনার উপস্থিতি রোগ অর্ধেক ভালো কইরা দিত। উনি যখন বগুড়া আলতাফুন্নেসা খেলার মাঠের পাশের রাস্তা দিয়ে স্টেথো গলায় ঝুলায় যাইতেন, হাঁটতেন, তখন মনে হইতো দুনিয়ার সমস্ত সৌন্দর্য উনার উপরে ভর করছে। আমারও ছোটবেলায় মনে হইতো ঠিক এইভাবে স্টেথো গলায় আমাকে মাঠের পাশ দিয়ে হাইটে যেতে হবে। ডাক্তারি পেশা এতটাই সেলিব্রেটেড ছিল, কাঙ্ক্ষিত ছিল, আমি ডাক্তার হইতে হইতে সেই দিনগুলো কোথায় যেন হারায় গেল। আমরা মনে করি যে ডাক্তারেরা সব দেশে, সব যুগে, সব সমাজে সমাদৃত ছিল। কথাটা ঠিক না। পৃথিবীর সব দেশেই সমাজপতিরা চিকিৎসকদের প্রতি ছিলেন নির্দয়। এই ভারতবর্ষে চিকিৎসকরা রোগীর বাসার সামনের দরজা দিয়ে ঢুকতে পারতেন না, তাদের ঢুকতে হইতো যেই পথে ম্যাথরেরা বাসার বর্জ্য নিয়ে যাইত। গ্রিসের চিকিৎসককে মনে করা হতো নিচু জাতের কারিগর। রোমান সাম্রাজ্যের চিকিৎসকদের কাজ দেওয়া হতো দাসদের। শেক্সপিয়ার চিকিৎসকদের চিটার্স, মাউন্টেব্যাক্স বলছেন। মাউন্টেব্যাক্স মানে হয়েছে প্রতারক আর কি। ভলতেয়ার বলছিলেন চিকিৎসক তারাই যাদের ওষুধ সম্পর্কে জ্ঞান সামান্য, রোগ সম্পর্কে আরো কম, আর রোগী সম্পর্কে কিছুই জানে না। সেই ভলতেয়ার, যিনি এক বুদ্ধিবৃত্তিক বিপ্লবের জমিন তৈরি করবেন আধুনিক দুনিয়ায়, সেই ভলতেয়ার ডাক্তারদের কি ভাবতেন দেখেন। 1301 সালে বাংলা সাহিত্যপত্র চিকিৎসা সম্পর্কে লিখতেছে, এখন দেখিতে পাওয়া যায় যে কোনো লোক জমিদারি সেরাস্তায় কার্য করিতেন অথবা পণ্ডিতি করিয়া আসিতেছেন, মধ্যে খেয়াল হইল নিদান শাস্ত্র পড়ি। তিনি নিদান শাস্ত্র কিছুদিন পড়িয়া বিশেষ একটি উপযুক্ত সাইনবোর্ড লিখিয়া একজন সুচিকিৎসক হইয়া পড়িলেন। ব্যাবিলনের শাসক হাম্বুরাবি একটা অদ্ভুত আইন করছিল, সার্জারিতে ভুল হইলে ডাক্তারের হাত কেটে নেওয়া হবে। মধ্যযুগে পশ্চিমা সাহিত্য বাচাল, ভার, অর্থলোভী, অপদার্থ চিকিৎসকদের নিয়ে কৌতুকের সরাসরি। কোকাচ্চিওর ডেকামেরন বা চসারের ক্যান্টাবেরি টেলস, এইগুলোতে ডাক্তার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র। 14 শতাব্দীর কবি পেট্রাক পোপ 6 ক্লিমেন্টের অসুস্থতার কথা যাই না, ওনাকে দেখতে গেছেন, তো গিয়া দেখেন যে পোপের বিছানার পাশে ডাক্তার। তিনি ফিরে গিয়া পোপকে চিঠি লিখলেন যে আপনার রোগশয্যার পাশে ডাক্তারের উপস্থিতি আমাকে শঙ্কিত করেছে। প্লিনির সাবধানবাণী স্মরণ করুন, ডাক্তাররা সারাতে নয় মেরে ফেলতেই পটু। ফরাসি নাট্যকার মলিয়ের তার ব্যঙ্গ নাটকের মূল উপজীব্যই ছিল ডাক্তারদের নিয়ে ঠাট্টা তামাশা। ইমেজিনারি ইনভ্যালিড, দ্য ফ্লাইং ডক্টর, ডন জুয়ান, ডক্টর কিউপিড, ডক্টর ইনস্পাইট অফ হিমসেলফ, এই 5টা নাটকে ডাক্তারদের পেশা নিয়ে এত ব্যঙ্গ করা হয়েছে যে ডাক্তাররা দেখলে লজ্জাই পাবেন। জর্জ বার্নার্ড শর একটা নাটক আছে ডক্টর ডিলেমা নামে, সেখানে বার্নার্ড শ ভূমিকা লিখছেন যে 100 টাকা পারিশ্রমিক না বড় ডাক্তার কখনো 10 টাকা পারিশ্রমিকের ডাক্তারের সাথে একমত হবেন না, কারণ সেক্ষেত্রে তার বাড়তি 90 টাকার দাবিটা খেলেও হয়ে যায়। নেপোলিয়ন বলছিলেন যে মানুষ মারার অপরাধে পরলোকে গিয়া আমাদের মতো সেনাপতিদের চাইতে ঢের বেশি জবাবদিহি করতে হবে ডাক্তারদের। টলস্টয় ওয়ার অ্যান্ড পিস লিখতেছেন, ওখানে কৌতুক ভরে খোঁচা দিয়া লিখতেছেন, যদিও ডাক্তারেরা চিকিৎসা করেছিল, ওষুধ খাইয়েছিল, রক্ত মক্ষণ করেছিল, তবুও সে ভালো হয়ে উঠল। মানে তার মারা যাওয়ারই কথা ছিল যেহেতু ডাক্তার আসছে। কিন্তু ইতিহাসে আরো আগে চিকিৎসকের নিরাময় করার অদ্ভুত ক্ষমতাকে মানুষ কিন্তু বন্দনা করছিল। জনগণের রোগ থেকে আরোগ্য লাভের আকাঙ্ক্ষা এত প্রবল হয়ে উঠছিল যে চিকিৎসকের দেবতার আসনে বসানো শুরু করলো তারা। মিশনে ইমহোটপ, আইসিস, গ্রিসে এসক্লেপিয়াস, ভারতে ধন্বন্তরী,
ধর্মও ঈর্ষা করতে শুরু করছিল চিকিৎসকদের। যিশু বলছিলেন যারা ঈশ্বরের অবহেলা বা পাপ করবে তারা চিকিৎসকের হাতে পড়ার মতো শাস্তি পাবে। কিন্তু অলৌকিক নিরাময়ের ক্ষমতা প্রদর্শন হয়ে উঠল মানুষের মন জয়ের অন্যতম উপায়। যিশু নিজেই রোগাক্রান্তকে নিরাময় করে তার ঐশ্বরিক ক্ষমতা প্রমাণ দিয়েছেন। এমনকি গৌতম বুদ্ধ। এখনো ক্যাথলিক ফাদার হওয়ার শর্ত হচ্ছে কমপক্ষে 2টা অলৌকিক নিরাময়ের ক্ষমতা দেখাইতে হবে। চিকিৎসার সাথে অলৌকিকত্ব আর চিকিৎসককে দেবত্ব আরোপ করার ফলে লাভ হইল না চিকিৎসকের বা চিকিৎসাবিদ্যার, কারণ চিকিৎসক তো দেবতা না, তার মধ্যে কোনো ঐশ্বরিক ক্ষমতাও নাই। চিকিৎসকের কাছে মানুষের প্রত্যাশা এত উঁচুতে পৌঁছাইল যে সেদিন থেকে চিকিৎসকরা হেরে গেলেন সেই খেলায়। তারপরেই এইভাবে মধ্যযুগের সাহিত্যে চিকিৎসকদের এই অবস্থা। তবে এই অবস্থার আবার পরিবর্তন হইল অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে। তখন কলোনি মাস্টাররা যাচ্ছেন সারা দুনিয়ায়, নতুন নতুন যুদ্ধবিগ্রহ লেগেই আছে। সেই প্রথম ব্যাপকভাবে সেনাবাহিনীতে নেওয়া হতে থাকলো তরুণ ডাক্তারদের। ছড়ায় ছিটায় থাকা ডাক্তাররা একটা সুসংগঠিত বাহিনীর সদস্য হয়ে ছড়ায় পড়লো সারা দুনিয়ায়, মিশতে থাকলো সাধারণ মানুষের সাথেও। মানুষেরা দেখলো ক্ষমতাবান কিন্তু মাটির কাছাকাছি মানুষ। 19 শতকের মাঝামাঝি সৎ আদর্শবাদী চিকিৎসকদের দেখতে শুরু করলো পৃথিবী। সাহিত্যও ছাপ পড়ল। 1872 সালে প্রকাশিত হলো জর্জ এলিয়টের মিডল মার্চ। তার নায়ক এক অসাধারণ আদর্শবাদী চিকিৎসক টার্সিয়াস লিডগেট। লেখা হলো মাদাম বেভারি, এনিমি অব দ্য পিপল, যা থেকে সত্যজিৎ রায় বানাইলেন গণসত্য সিনেমাটা। ডক্টর প্যাসকেল, অ্যারোস্মিথ, সিটাডেল, প্লেগ। বাংলা সাহিত্য লেখা হলো দত্তা, পথের দাবি, আরোগ্য নিকেতন, অগ্নি। সিনেমায় উত্তম কুমারের সবচেয়ে উজ্জ্বল চরিত্র অভিনয় ছিল ডাক্তারের চরিত্র। দেশপ্রেমিক, আদর্শবাদী, মহান পেশায় ব্রতী, নির্লোভ মহাপুরুষের প্রতিচ্ছবি। সেই সময়টাই ছিল চিকিৎসা পেশার স্বর্ণযুগ। আর আজকের বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার সমস্যা আরো জটিল, কারণ পুরা সিস্টেম ভয়াবহ করাপশন ঢুকছে। রোগী ধরা দালাল, ডায়াগনস্টিক সেন্টারের কমিশন, হাসপাতালগুলোর রোগী ধরা বাণিজ্য, কিছু বড় বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানি একটা বড় অংশের ডাক্তারদের সাথে মাসোহারার সম্পর্ক, কিছু ডাক্তারদের মারাত্মক পেশাগত অদক্ষতা, রোগীদের সাথে দুর্ব্যবহার। আর এই সিস্টেমটাকে টিকায় রাখার জন্য গড়ে ওঠা কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী পরিস্থিতিকে জটিল থেকে জটিলতর করে তুলছে। মানুষ বুঝতে পারে যে এই ব্যবস্থা অত্যন্ত করাপ্ট, তাই সে মাঝে মাঝে তার ক্ষোভ ঝাড়ে ফ্রন্ট লাইনে থাকা ডাক্তারদের উপরে। অভিযোগ ভুল চিকিৎসার। ডাক্তাররা কেন ভুল চিকিৎসা করে? এর দায় কি শুধু ডাক্তারের? WHO বলে যে পশ্চিমা স্বাস্থ্য ব্যবস্থাতে 10% রোগী ভুল চিকিৎসার শিকার হন। চিকিৎসার ঝুঁকি থাকবেই। অত্যন্ত অভিজ্ঞ এবং যত্নশীল চিকিৎসকেরও ভুল হইতে পারে, কারণ প্রত্যেকটা রোগাক্রান্ত শরীর আপন বৈশিষ্ট্য অনন্য। শরীর সবসময় বইয়ের টেক্সট মাইনে চলে না, এটাই বিজ্ঞান। কিন্তু এই যুক্তি মানুষ মানবে কেন যদি তা একটা করাপ্ট সিস্টেমের মধ্যে থাকা একজন মানুষের কাছে শোনে? ডাক্তারদের সাথে আস্থার বিশ্বাসের সম্পর্ক তৈরি করতে 2000 বছর লাগছিল সভ্যতার। এই ইতিহাস যদি ডাক্তাররা জানতো তাহলে মাত্র 50 বছরের মধ্যে সেটাকে ধূলিসাৎ করে দিতে পারতো না। সেই জন্যেই স্বাস্থ্যের জন্য দরকার একটা ফাদার ফিগার, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মতো, যে নিজে ডাক্তার, সমস্যাটা ভালো বুঝে, আবার জনতার সাথে সম্পর্কিত, মানুষ তাকে বিশ্বাস করে। এমন ফিগার ছাড়া আপনি স্বাস্থ্যে কোনো সংস্কার করতে পারবেন না। আমাদের দুর্ভাগ্য, যখন আমরা সংস্কার করতে যাচ্ছি তখন জাফর ভাই আমাদের মাঝে নাই। বিষয়টা আরো গভীরে যায় দেখি ডাক্তারদের তরফ থেকে তারা কোন জটিল সমস্যার মধ্যে থেকে কাজটা করে সেটা না জানলে শুধু দোষ দেওয়া সমস্যার সমাধান হবে না। প্রাচীনকালে চিকিৎসকরা রোগীর চিকিৎসা করতে করতে অভিজ্ঞতা সঞ্চয় করতেন। সেই সঞ্চিত জ্ঞান তিনি পরের প্রজন্মকে দিয়ে যেতেন। আর আজকে চিকিৎসক যখন রোগীকে চিকিৎসা দেন, রোগ নির্ণয় করেন, সেই চিকিৎসার পিছনে থাকে কোনো না কোনো গবেষণা। সেই গবেষণার উপরে ভর কইরা চিকিৎসক তার সিদ্ধান্ত নেন। কিন্তু খুবই উদ্বেগের ব্যাপার, চিকিৎসা ক্ষেত্রে গবেষণার ফলাফল যেটা দাবি করা হয়েছিল, অন্য গবেষকেরা সে একই পরীক্ষা করে সেই ফল পাচ্ছেন না। বিষয়টা আর একটু পরিষ্কার করে বুঝি। বৈজ্ঞানিক গবেষণার একটা মূল বিষয় হলো রিপ্রোডিউসিবিলিটি। তার মানে যে কোনো পরীক্ষা আবার কইরা দেখানো যেতে পারে, বারবার করলে একই ফল আসবে। এখানেই বিজ্ঞানের সাথে অন্য বিষয়ের তফাৎ। সেই কারণেই যেখানে এমনটা ঘটে না সেগুলোকে আমরা অবৈজ্ঞানিক বিষয় বলি। আমি যদি 2 অণু হাইড্রোজেন আর 1 অণু অক্সিজেনকে মিশে তার ভিতর দিয়ে বিদ্যুৎ চালনা করি, তাহলে আমি পানি পাবো। এটাই আমার যদি গবেষণা হয়, তাহলে আমার এই পদ্ধতি ব্যবহার করে সবাই একইভাবে পানি বানাইতে পারবে। যতবার এটা করবে ততবারই একই ফল আসবে। এটাকে বলে রিপ্রোডিউসিবিলিটি। আর এটা যদি না ঘটে তাহলে বলতে হবে আমার গবেষণাটা ভুল বা আমার পদ্ধতি অবৈজ্ঞানিক। একই পর্যবেক্ষণ অনেকবার করে দেখানোই হলো বিজ্ঞানের বৈশিষ্ট্য। অথচ চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত গবেষণায় ভয়ানক অবস্থা। প্রকাশিত গবেষণায় যা ফল পাওয়া যায় বলে দাবি করা হচ্ছে, তার বেশিরভাগই আবার নতুন করে গবেষণা করলে আর পাওয়া যাচ্ছে না। মানে আগের গবেষণাটাই ছিল ভুয়া। এটা সামান্য কথা না, কারণ এই গবেষণার উপর ভিত্তি করে চিকিৎসার ব্যবস্থা তৈরি হয়েছে। সেই চিকিৎসা লাখ লাখ লোককে দেওয়া হয়েছে। এই দায় কি তাহলে চিকিৎসকের?
2011 সালে আমেরিকার ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের সাইকোলজিস্ট ব্রায়ান নোসেক তার সহকর্মীদের নিয়ে সাইকোলজির প্রায় 100টা গবেষণা আবার করছিলেন। এই কাজটা ইন্ডিভিজুয়ালি করা হয় না, কারণ বিজ্ঞানীদের যা দিয়ে উৎসাহ দেওয়া হয়, যেমন স্কলারশিপ, পুরস্কার, কমিটি মেম্বারশিপ, এগুলো পাইতে হলে চমকপ্রদ গবেষণার ফলাফল দেখাইতে হয়। তাই আগে হওয়া গবেষণা নিয়ে কেউ আর কাজ করতে চায় না, একই কাজ আর একবার করে দেখতে চায় না। অবাক ব্যাপারে 100টা গবেষণার 3 ভাগের 1 ভাগ গবেষণার ফল ভুয়া, মানে আগের ফলের সাথে নতুন ফল মিলতেছে না। 2015 সালে সায়েন্স জার্নালে প্রকাশিত হয়েছিল সেই ফলাফল, 3 ভাগের 1 ভাগ ভুয়া। তাইলে এই গবেষণাগুলোর উপর ভিত্তি করে যে চিকিৎসা তৈরি হয়েছিল তার 3 ভাগের 1 ভাগ ভুল হবেই, যার দায় চিকিৎসকের না। অনেকে মনে করতে পারেন সাইকোলজিতে মন নিয়ে কারবার, সেই মন তো আসলে ধরা যায় না, তাই হয়তো এরকম অবস্থা। অন্যান্য শাখায় অবস্থাটা হয়তো তেমন খারাপ না, কিন্তু না। 2011 সালে বিখ্যাত ফার্মাসিউটিক্যাল কোম্পানি বায়ার জানাইলো যে ক্যান্সার সংক্রান্ত অনেক গবেষণা তাদের গবেষকরা আবার করে দেখছেন এবং মাত্র 4 ভাগের 1 ভাগ গবেষণার ফল মেলাইতে পারছেন, মানে 75 ভাগ ফল ভুয়া। পরের বছর আরেক ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যামজেন জানাইলো ক্যান্সার সংক্রান্ত বিখ্যাত 53টা গবেষণার মধ্যে মাত্র 6টার ফল তারা আবার মেলাইতে পারছে, মানে শতকরা 89 ভাগ গবেষণার ফল ভুয়া। একজনের গবেষণার প্রাপ্ত ফলের উপরে কাজ করে পরে কেউ একজন কাজ করে, এভাবে বিজ্ঞান আগায় চলে। তাহলে জ্ঞান যা গড়ে উঠছে তা কিসের উপরে গড়ে উঠছে? ভুয়া গবেষণা। ব্রায়ান নোসেক সেন্টার ফর ওপেন সায়েন্স বলে একটা প্রতিষ্ঠান করছেন, তারা ক্যান্সার সংক্রান্ত 50টা নাম করা গবেষণা প্রবন্ধের ফলাফল পরীক্ষা করে দেখতে শুরু করলেন। 2012 সালে 5টা পরীক্ষা তারা করছিলেন প্রথমে, তার মধ্যে মাত্র 2টা পরীক্ষার ফল মিলছে, তা পুরোপুরি না। তাহলে এর অর্থ কি? এটা গবেষণা? এই গবেষণা ফাঁক ছিল, যা আগেই ধরা পড়ার কথা ছিল, অন্তত প্রকাশিত হওয়ার আগেই। তাহলে চিকিৎসা বিজ্ঞান কার উপরে নির্ভর করবে? এই ভুল আর মিথ্যা গবেষণা কর্মের উপরে এগুলো ছাপা হয়েছিল বিখ্যাত সব মেডিকেল জার্নালে। কিভাবে সেগুলো ছাপা হইলো? এত রিভিউয়ার আছে জার্নালগুলোর, তাদের কারো কাছে গবেষণার ফাঁক ধরা পড়লো না। এই রিভিউয়ের প্রসেসটা বলি, যারা এই বিষয়টা সম্পর্কে জানেন না। ধরা যাক আপনি একটা গবেষণার ফলাফল পাঠালেন একটা জার্নালে ছাপানোর জন্য, সেই লেখাটা কয়েকজন সেই ফিল্ডের কয়েকজন প্রথিতযশা রিভিউয়ারের কাছে পাঠানো হবে রিভিউ করার জন্য, অনেকটা পরীক্ষার খাতা দেখার মতো। তারা সেই গবেষণাটা নিরীক্ষা করে দেখবেন গভীরভাবে যে গবেষণাটা ঠিক আছে কিনা। কিন্তু আসলেই কি তারা খুঁটায় খুঁটায় দেখেন? 1998 সালে বিখ্যাত মেডিকেল জার্নাল ব্রিটিশ মেডিকেল জার্নালের সম্পাদিকা ফিওনা গডলি একটা দুষ্টামি করে পরীক্ষা করছিলেন। তিনি একটা মন গড়া প্রবন্ধ 200 জনকে পাঠাইছিলেন এবং ইচ্ছা করেই 8 ধরনের ভুল ঢুকাই দিছিলেন। কেউই 8টা ভুল ধরতে পারেনি। 200 জনের কেউ 8টা ভুল ধরতে পারেনি, গড়ে সবাই 2টা করে ভুল ধরতে পারছিলেন। ইন্টারেস্টিং ফাইন্ডিংস এটা। আগের যে উদাহরণগুলো দিলাম সেখানেও দেখছেন 1/4 গবেষণা আসলে ভালো, 3/4 গবেষণা আসলে ভুয়া। হার্ভার্ডের একজন বিজ্ঞানী জন বোহানান একটা ধুনফুন গবেষণাপত্র যার পুরাটাই ভুয়া, তিনি সেটা 304টা জার্নালে পাঠাইছিলেন। সে বানায় লেখা গবেষণায় লাইকেন জাতীয় একটা গুল্মের ক্যান্সার রোধী কার্যকারিতা নিয়ে তথাকথিত গবেষণায় গাল গল্প করছিলেন। আশ্চর্য কথা, কেউই এই গাল গল্প ধরতে পারেনি, কেউ না। অর্ধেকের বেশি জার্নাল লেখাটা উৎসাহ নিয়ে ছাপতে চাইছিল। কাণ্ড দেখেন। এই যে ভুলগুলা হচ্ছে তার সবই যে ইচ্ছা করে করা হচ্ছে তা না। কেন এই ভুলগুলা হয় আমি সেই গভীর আলোচনায় আর গেলাম না, আপনাদের বিরক্তির উৎপাদন হবে। তবে আমাদের দৈনন্দিন জীবন থেকে একটু উদাহরণ দিয়ে দেওয়ার চেষ্টা করি কিভাবে ভুলগুলা হয়। যখন আমরা কোনো বিশেষ মতবাদকে মনে প্রাণে বিশ্বাস করি তখন চারপাশের পৃথিবীর খবরাখবরের মধ্যে সেই মতবাদের সমর্থন খুঁজি। এটার ইংরেজিতে বলে কনফার্মেশন বায়াস। যদি আমাদের সামনে রাখা সেই তথ্যের মধ্যে আমরা মতবাদের সমর্থন খুঁজে না পাই তখন খবরটাকে গাঁজাঘুরিয়ে বলে মনে করি। বিজ্ঞানের জগতে এমনটা ঘটে। আমার হাইপোথিসিসের সাথে যদি তথ্য মিলে যায় সেটা ভুল হইলেও আমরা অনেক সময় গ্রহণ করে ফেলি। ব্রিটিশ মেডিকেল জার্নাল বলছে যে প্রকাশিত গবেষণার মাত্র 5% পাতে দেওয়ার মতো গবেষণা। প্রত্যেক মিনিটে প্রায় 2টা মেডিকেল গবেষণা প্রকাশিত হচ্ছে, আর যারা প্রকাশ করতেছে তারা বিলিয়ন ডলার কোম্পানি। এলসেভিয়ার পৃথিবীর সবচেয়ে নামী মেডিকেল প্রকাশনা কোম্পানির বছরের সেলস 3 বিলিয়ন পাউন্ড আর প্রফিট প্রায় 1 বিলিয়ন পাউন্ড। এমনকি এরা ফার্মাসিউটিক্যাল কোম্পানির কাছ থেকে টাকা নিয়ে ট্রেস ছাপায়। আর 99% ডাক্তারেরা আসলে পড়ে না, আর বাকি 1% ডাক্তারেরা পড়তে পারে না গবেষণা কর্ম। তাই তাদের ইনফরমেশনের সোর্স হয়ে ওঠে ফার্মাসিউটিক্যাল কোম্পানি। আমার কথা না, গবেষণার কথা। এই যে গ্যাবে অ্যান্ড লি মে তাদের গবেষণার ফাইন্ডিংস এভাবে লিখছেন যে ক্লিনিশিয়ানস রেয়ারলি অ্যাক্সেসড, অ্যাপ্রাইজড অ্যান্ড ইউজড এক্সপ্লিসিট এভিডেন্স ডাইরেক্টলি ফ্রম রিসার্চ অর আদার ফর্মাল সোর্সেস। তার মানে হইতেছে চিকিৎসকেরা কদাচিৎ গবেষণা বা ফর্মাল সোর্স থেকে এভিডেন্স কালেক্ট করে।
এর ফলে যারা মার্কেটিং আর প্রমোশনে বিলিয়ন ডলার খরচ করে তাদের প্রভাবে ডাক্তাররা এমন সব ওষুধ লেখে যা ক্ষতিকর বলে চিহ্নিত হয়েছে। এর মধ্যে 1998 সালে আমেরিকার 5টা ওষুধকে প্রত্যাহার করা হয়েছিল যেগুলো রোগীর কোনো উপকার তো করেই না, ক্ষতি করছিল। তার মধ্যে ছিল অ্যালার্জির ওষুধ, মেদ কমানোর ওষুধ, কোনো প্রাণঘাতী রোগ চিকিৎসার ওষুধ কিন্তু না। কিন্তু এটা যেই সময় বাজারে ছিল আমেরিকার মানুষের 10% এই ওষুধগুলো কোনো না কোনো সময় খাইছে। এই ওষুধের অ্যাপ্রুভালের সময় যে ডেটা দেওয়া হয়েছিল সেগুলো ছিল ভুয়া। এ দায় তাহলে কার? এমন মিথ্যা আর গাঁজাখুরি জিনিস গবেষণা বলে প্রকাশিত হয়েছিল নামকরা জার্নালে। 2001 সালে 40টা গবেষণা কর্মকে প্রত্যাহার করা হয়েছিল। 10 বছর পরে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল 400-র বেশি, অর্থাৎ মোট গবেষণার সংখ্যা বাড়ছিল মাত্র 1.5 গুণ। মেডিকেল জার্নালে প্রকাশিত উঁচু মানের গবেষণার প্রায় 15%ই আদতে যাচ্ছেতাই টাইপের গবেষণা। আমেরিকা সরকারের অফিস অফ রিসার্চ ইন্টিগ্রিটি 2008 সালে নেচার পত্রিকায় একটা রিপোর্ট প্রকাশ করে। তারা 2000 বিজ্ঞানীর গবেষণাকে 3 বছর ধরে নিবিড় পর্যবেক্ষণ করে দেখে এর মধ্যে 200টা গবেষণায় জোচ্চুরি আছে। প্রেডিটরি জার্নাল বলে মেডিকেল সায়েন্সে এক ধরনের জোচ্চুরি জার্নাল হয়েছে, যেখানে আপনি মোটামুটি যা খুশি তাই ছাড়তে পারবেন, শুধু কিছু নগদ নারায়ণ ধরাই দিতে হবে আর কি। সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক, আবার সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক হওয়ার জন্য মানে প্রমোশনের জন্য প্রকাশিত গবেষণা লাগে। বাংলাদেশে একসময় এক বিখ্যাত প্রফেসর দৈনিক পত্রিকায় প্রকাশিত স্বাস্থ্য বিষয়ক একটা নিবন্ধ জমা দিয়া অধ্যাপকের পদ বাগাই নিয়েছিলেন। আমি হিসাব দিতে পারবো না প্রেডিটরি জার্নালে লেখা দিয়া কত অধ্যাপকের পদ বাংলাদেশের ডাক্তাররা বাগাই নিয়েছেন। তবে কেউ কেউ যে বাগাইছেন সে অনুমান অবশ্যই করা যায়, কারণ এই প্রেডিটরি জার্নালে আমার বন্ধু দেশের ডাক্তারদের লেখাই 50%-এর বেশি। ফার্মাসিউটিক্যালস কোম্পানি যদি চিকিৎসকের ক্লিনিক্যাল জাজমেন্টকে প্রতিস্থাপন করে তাহলে রোগী কি চিকিৎসা পাবে? গবেষণার নামে ট্র্যাশ যদি ভরতে থাকে মাথায়, কোনটা গবেষণা আর কোনটা ট্র্যাশ এটা বোঝার দক্ষতা যদি না থাকে তাহলে রোগী চিকিৎসা পাবে? রোগী যে শুধু চিকিৎসা পায় না, এটা সে তার কমন সেন্স দিয়ে বোঝে, তাই তার ক্ষোভ মাঝে মাঝে ছাই চাপা আগুনের মতো উদ্গীরিত হয়, সে স্বাস্থ্যকর্মীর উপরে ঝাঁপায় পড়ে। ডাক্তাররা সারা দুনিয়াতে কর্মক্ষেত্রে হিংসার শিকার হন। এই হিংসার বিস্তার এতই বিশাল যে 2002 সালে WHO-কে ওয়ার্ল্ড রিপোর্ট অন ভায়োলেন্স অ্যান্ড হেলথ প্রকাশ করতে হয়েছিল। WHO-র মতে 38% চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী সারা জীবনে অন্তত একবার ভায়োলেন্সের শিকার হন। বিশাল ঘটনা, দুনিয়াতে কোনো পেশার ক্ষেত্রে এটা ঘটে না। আমি আলোচনায় গভীরে যাওয়ার আগে আপনাদের একটা বিষয় স্মরণ করে দিতে চাই। খেয়াল করলে দেখবেন ভায়োলেন্সের শিকার চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের প্রায় সবগুলাই সরকারি বা পাবলিক। 2021 সালে বাংলাদেশের চিকিৎসক নিগ্রহের যে ঘটনাগুলো ঘটছে তা নিয়ে একটা গবেষণা প্রকাশিত হয়েছে। তাতে দেখা যাচ্ছে যে সমস্ত স্বাস্থ্যকর্মী কর্মক্ষেত্রে ভায়োলেন্সের শিকার হয়েছে তার 91% সরকারি ডাক্তার বা স্বাস্থ্যকর্মী। আউটডোর সার্ভিসের 80% আর ইনডোর সার্ভিসের 60% দেয় প্রাইভেট সেক্টর। অথচ কি অবাক বিষয়, পাবলিক সেক্টরের চিকিৎসক সংখ্যায় কম সার্ভিস দেওয়া বেশি পরিমাণে ভায়োলেন্সের শিকার হচ্ছে। আমি যেদিন এই ভিডিও রেকর্ড করি সেদিনই চিকিৎসা বিজ্ঞানের গবেষণা সংক্রান্ত ডেটাবেস মেডলাইনে ভায়োলেন্সে কিওয়ার্ড দিয়ে সার্চ দিলাম, দেখেন কি বিপুল পরিমাণে ভায়োলেন্স সংক্রান্ত আলোচনা আর গবেষণা মেডিকেল মহলে বাড়ছে। এই গ্রাফে অবশ্য এটাও দেখতে পারবেন যে চিকিৎসা বিজ্ঞান ভায়োলেন্স সংক্রান্ত আলোচনা শুরুই হয়েছে 80-র দশক থেকে। এখন প্রশ্ন হচ্ছে এই ভায়োলেন্স কিভাবে থামানো যাবে? তাহলে আমাদের দেখতে হবে ভায়োলেন্সের উৎস কি। বাংলাদেশের জিডিপির অনুপাতে হেলথ বাজেট 2012 সালের পর থেকে ক্রমাগত কমছে। এখন মোটামুটি জিডিপির 2%, দক্ষিণ এশিয়া এটা প্রায় 5.5%। প্রাইভেট সেক্টরে চিকিৎসা ব্যয় মেটাতে বছরে 4% মানুষ দারিদ্র সীমার নিচে চলে যাচ্ছে। বাংলাদেশে এক বছরে দরিদ্র কমে 1 থেকে 2%। শুধু চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে দারিদ্র সীমার নিচে চলে যায় প্রত্যেক বছর 4% মানুষ। বাদরের তৈলাক্ত বাস ব্যয় ওঠার উপমার সাথে এটার কিন্তু মিল আছে। এর আবার গালভরা একটা নাম আছে, মেডিকেল পভার্টি ট্র্যাপ বা দারিদ্র ফাঁদ। হার্ভার্ড মেডিকেল স্কুলের সোশ্যাল মেডিসিনের শিক্ষক পল ফার্মার এটাকে বলছেন স্ট্রাকচারাল ভায়োলেন্স। এর অর্থ হচ্ছে জাত, ধর্ম, লিঙ্গ, বর্ণ, বৈষম্য, রাজনৈতিক হিংসা, যুদ্ধ, সামাজিক অর্থনৈতিক অসাম্য এসব কিছুই নির্ধারণ করে কে অসুস্থ হয়ে পড়বে এবং মেডিকেল সার্ভিস নিতে পারবে। তার মানে আপনি একজন স্বাস্থ্যকর্মী হয়ে এই বাজেটে কাজ করে নিজেই স্ট্রাকচারাল ভায়োলেন্সের অংশ হচ্ছেন। রোগীরা স্ট্রাকচারাল ভায়োলেন্সের শিকার হয় প্রথমে, ডাক্তার না জেনে না বুঝে স্ট্রাকচারাল ভায়োলেন্সের অংশ হয়ে যান। রোগীর স্বজনেরা সেই স্ট্রাকচারাল ভায়োলেন্সের ফিজিক্যাল এমবডিমেন্ট হিসেবে দেখে একজন ডাক্তারকে, তাই পাল্টা আক্রমণের লক্ষ্য হয় সে। আপনি স্বাস্থ্যকে প্রায়োরিটি না দিলে স্ট্রাকচারাল ভায়োলেন্স কমবে না। আপনি দেখবেন এই জুলাই আগস্ট বিপ্লব যোদ্ধাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে পারলো না স্বাস্থ্য মন্ত্রণালয়, ওই যে প্রায়োরিটি মনেই করলো না যে কাজটা জরুরি। যে মন্ত্রণালয় 20 থেকে 25,000 আহত ছাত্র জনতাকে সার্ভিস দিয়ে তৃপ্ত করতে পারে না, সে 18 কোটি জনতাকে কিভাবে তৃপ্ত করবে? এটাই তো ছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য অ্যাসিড টেস্ট। স্বাস্থ্য যে জাতীয় উন্নয়নের জন্য, অর্থনৈতিক উন্নয়নের জন্য একটা পূর্ব শর্ত, এটা না বুঝে আমাদের নীতি নির্ধারকেরা না আমাদের হেলথের লিডাররা বুঝাইতে পারে নীতি নির্ধারকদের। এই বিষয়টা বুঝে দেখি।
2010 সালে একটা ইন্টারেস্টিং প্রবন্ধ প্রকাশিত হয়েছিল, নিউক্লিয়ার ওয়েপন্স অ্যান্ড নেগলেক্টেড ডিজিজেস দ্য 10,000 to 1 গ্যাপ শিরোনাম। এই প্রবন্ধে বলা হয়েছে 11টা পারমাণবিক শক্তিধর দেশ $10 ট্রিলিয়ন বেশি ব্যয় করছে অস্ত্র তৈরি এবং মেনটেন্যান্সে। আর সারা পৃথিবীতে 80 কোটি মানুষ কৃমিতে আক্রান্ত যে হয় তার বেশিরভাগই নিম্ন বা মধ্য আয়ের পারমাণবিক শক্তিধর দেশ, যেমন ইন্ডিয়াতে 14 কোটি, চীনে 8.5 কোটি। নেগলেক্টেড ডিজিজ কন্ট্রোলের জন্য বরাদ্দ সারা দুনিয়ায় $1 বিলিয়ন কম, অর্থাৎ $10 ট্রিলিয়ন পারমাণবিক অস্ত্র সম্ভারের 10,000 ভাগের 1 ভাগেরও কম। 2010 সালে ল্যান্ডসেটের 2 জানুয়ারি আরেকটা প্রবন্ধ প্রকাশিত হয়েছিল, নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজ বিয়ন্ড দ্য টিপিং পয়েন্ট শিরোনামে। ওখানে প্রবন্ধকার বলছে যে ওভারসিজ ডেভেলপমেন্ট ফান্ডের মাত্র 0.6% বরাদ্দ আছে নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজের জন্য। মাইকেল মমার্ট এসব বিশ্লেষণ করে বলছিলেন যে স্বাস্থ্য হইল দীর্ঘ সামাজিক প্রক্রিয়ার পরিণতি এবং ফলাফল। এই যে স্ট্রাকচারাল ভায়োলেন্স, তার শিকার হচ্ছে সাধারণ মানুষ, যাদের এই ভায়োলেন্সে কোনো ভূমিকা নাই, ভাষ্য নাই, কোনো অবস্থিতিও নাই। বাংলাদেশের মানসিক চিকিৎসকরা সম্প্রতি বলছেন যে বাংলাদেশের 4 জনের মধ্যে 1 জন মানসিক রোগে ভুগতেছেন। প্রত্যেক বছর 10,000 জন মানুষ আত্মহত্যা করতেছে। এর কারণ হিসাবে বেকারত্ব, হতাশার কথা বলছেন ডাক্তাররা সাহেবেরা। এটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন, তা হচ্ছে বিচারহীনতা। তার মানে সাম্য এবং ন্যায় বিচার শুধু রাষ্ট্রের স্বাস্থ্যের জন্যই জরুরি না, ব্যক্তির স্বাস্থ্যের জন্যও জরুরি। ভায়োলেন্সের দ্য মেডিসিন দ্য নেসেসারি পলিটিক্স অফ পাবলিক হেলথ প্রবন্ধে বলা হয়েছে এই ভায়োলেন্সের ট্রিগারিং ফ্যাক্টরগুলোর সামাজিক এবং রাজনৈতিক ডাইমেনশন আছে। ভায়োলেন্সের প্রশ্নের সাথে জড়ায় আছে গ্লোবালাইজেশনের বিতর্ক। আলমাতার প্রাইমারি হেলথ কেয়ারের ঐতিহাসিক ঘোষণায় স্বাস্থ্য নিশ্চিত করার শর্ত হিসেবে শান্তি নিশ্চিত করার কথা বলা হয়েছিল, রাষ্ট্রীয় সংঘাত বন্ধ করার কথা বলা হয়েছিল, আর নিরস্ত্রীকরণের উপরে জোর দেওয়া হয়েছিল। ডাক্তারির খুব একটা অন্তর্গত দার্শনিক কন্ট্রাডিকশন আছে। আপনি খেয়াল না রাখলেই পা স্লিপ কাটবেন। এটা যে শুধু ডাক্তারদের বুঝলে হবে না, এটা বুঝতে হবে সবাইকেই। কত ধরনের সূক্ষ্ম সূক্ষ্ম ফাঁদ আছে, ট্র্যাপ আছে, পিছল জায়গা আছে, যেটা আমাদের খুব গভীরভাবে বোঝা দরকার। তাছাড়া শুধু ডাক্তারদের দোষী দেবেন কিন্তু ফল আসবে না। সংস্কারের কথা বলবেন, সংস্কার হবে না, কারণ মূল সমস্যার গভীরে যে বুঝতে হবে কোথায় সমস্যা। এই যে মেডিসিন শাস্ত্র বা চিকিৎসাবিদ্যা, এটার অন্তর্গত একটা হিংসার উপাদান আছে। একদিকে মেডিসিন আর্ট অফ হিলিং, আরেকদিকে রোগের হন্তারোগ। দুই ক্ষেত্রেই মেডিসিনের কেন্দ্রে আছে মানুষ। মেডিসিনের ঐতিহাসিক বিবর্তনের মাঝে অন্তর্গত যে দ্বন্দ্ব এবং টানাপোড়েন আছে, এইটা নিয়ে দেরিদার একটা লেখা আছে প্লেটোস ফার্মেসি নামে, আগ্রহীরা পড়ে দেখতে পারেন। সেখানে তিনি বলছেন ফার্মাকন এই শব্দটার অর্থ একদিকে বিষ, আরেকদিকে অমৃত বা নিরাময়কারী। মেডিসিনও তাই। আবার দেখেন, আমরা রোগকে দেখি বায়োলজির দৃষ্টিতে, কিন্তু রোগকে বায়োলজির দৃষ্টিতে দেখার একটা বিপদ আছে। যেমন হার্ট অ্যাটাক হইলে হার্টের রক্ত চলাচলের কার্ডিয়াক এনজাইমের মার্কার এগুলো দেখতে হয়, না দেখে উপায় নাই। কিন্তু রোগী তো একটা রোগ আক্রান্ত দেহ না, একজন জীবন্ত মানুষ। ডাক্তার তো একটা বায়োলজিক্যাল এন্টিটিকে চিকিৎসা করতেছে না, একটা বায়োসোশ্যাল এন্টিটিকে চিকিৎসা করে। বায়োসোশ্যাল থেকে বায়োলজিকে যখন আলাদা করা হয় তখন হয় এন্টিটি রিডাকশন। এইভাবে রিডাকশনিজমের উপরে দাঁড়ায় আছে আমাদের চিকিৎসাবিদ্যা। তাই সোশ্যাল এন্টিটি যখন সামনে এসে দাঁড়ায় তখন সেটাকে পৃথিবীর কোনো দেশের ডাক্তাররাই আর মোকাবেলা করতে পারে না। আবার আরেকদিকে দেখেন, আমরা যখন অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যাই বা হাসপাতালে যাই, সেখানে দেখা হয় আমাদের ক্লিনিক্যাল হেলথ, মানে সেখানে ব্যক্তির শরীরটা দেখা হয়। আবার ধরেন এই কোভিড মহামারীর সময় আমরা তখন পাবলিক হেলথের দৃষ্টিকোণ থেকে দেখি, যেখানে কমিউনিটি গুরুত্বপূর্ণ, সেই সামাজিক অবস্থা গুরুত্বপূর্ণ যা পরিবেষ্টিত হয়ে মানুষ থাকে। যদি দুই ক্ষেত্রেই ডিসোশ্যালাইজেশন সমানভাবে কার্যকর থাকে, তাহলে দুই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ডিহিউম্যানাইজেশন। এরিক ক্যাসেলের একটা বেশ পুরনো লেখা আছে, শিরোনাম হচ্ছে দ্য রিলিফ অফ সাফারিং। সেখানে তিনি বলছেন রোগাক্রান্ত হইলে মানুষের মানব সত্তার অনেক কিছুকেই তছনছ করে দেয়, ব্যক্তির সমগ্রতাকে ভেঙে চড়ে সাফারিংসের জন্ম দেয়। এই সাফারিংসের বোঝার ক্ষমতা আধুনিক মেডিসিনের নাই। আমাদের টেক্সট বইকে ঢেলে লিখতে হবে। পুরো টেক্সট বই আর শিক্ষাদানের পদ্ধতি না বদলাইলে চিকিৎসাবিদ্যার রোগীকে বায়োসোশ্যাল এন্টিটি হিসেবে দেখতে পারবে না। এইবার আসেন হাসপাতাল প্রসঙ্গে। আমরা ডাক্তাররা সবাই হ্যারিসন পড়ছি মেডিসিনের টেক্সট বই হিসেবে। সে খোদ হ্যারিসনে হাসপাতাল সম্পর্কে বলা আছে, হাসপাতাল হচ্ছে একটা ইন্টিমিডেটিং এনভায়রনমেন্ট, যেখানে রোগীর সেন্স অফ রিয়েলিটিকে অল্টার করে দেয়। এই সেন্স অফ রিয়েলিটি হচ্ছে রোগীর ব্যক্তিময়তা, মানুষ হিসেবে তার এন্টিটি। সেটা হারায় গেলে রোগী তার নিজস্ব জগৎকে হারায় ফেলে, সে হয়ে যায় একটা বেড বা কেবিন নাম্বার। হাসপাতালে এসে ব্যক্তিময়তা হারায়, নৈর্ব্যক্তিক হয়ে যায়। আমরা নিজেরা বলি না বেড নাম্বার 14 রোগী, বেড কেবিন নাম্বার 1001-এর রুগী, বা অমুক প্রফেসরের রুগী, বা হাইপোথাইরয়েডের রুগীটা, বা রোগীর সেই হারায় ফেলা জগৎ এবং হাসপাতালের নৈর্ব্যক্তিক কেস নাম্বার দিয়া সাজানো জগতের দুর্বল লিঙ্ক হচ্ছে একজন ডাক্তার এবং তার ব্যক্তিময়তা। অথচ একজন ডাক্তার যখন গড়ে উঠতে থাকে, সে তার ব্যক্তিময়তা হারায় ফেলতে থাকে, তার জগৎ সম্পর্কে রিয়ালিটি বদলাইতে থাকে। বাইরন গুডের একটা অ্যানথ্রোপোলজিক্যাল স্টাডি আছে এই নিয়ে, শিরোনাম মেডিসিন র্যাশনালিটি অ্যান্ড এক্সপিরিয়েন্স অন অ্যানথ্রোপোলজিক্যাল পার্সপেক্টিভ। এই বইয়ে তিনি দেখাইছেন যে কিভাবে মেডিকেল স্কুলে শুধু নতুন শব্দই শেখানো হয় না, চিকিৎসা শিক্ষার্থীর এক নতুন জগৎকে নির্মাণ করা হয়।
একজন শিক্ষার্থীর ভিজুয়াল মেটাফোর বদলায় যায়। অ্যানাটমির কাছে ত্বক যা অনুভূতির অঙ্গ তা হয়ে ওঠে একটা শিক্ষার সামগ্রী, যা মাইক্রোস্কোপের নিচে দেখার অবজেক্ট। মোদ্দা কথা, চিকিৎসাবিদ্যা চিকিৎসককে যে বিপুল জ্ঞান সম্ভার দেয় তাতে রোগী নিজের দেহ এবং অস্তিত্ব সম্পর্কে একটা হীনমন্যতায় ভোগে। এটাকে দর্শনের ভাষায় বলা হয় এপিস্টেমোলজিক্যাল হাইপোকন্ড্রিয়া। এই এপিস্টেমোলজিক্যাল হাইপোকন্ড্রিয়ার এক ধরনের নমনীয় হিংসা, এবং এই হিংসা ধারণ করেন চিকিৎসক নিজেই। আপনি খেয়াল করলে দেখবেন কিছু ডাক্তার তার রোগীকে অবলীলায় বলে, আপনি বুঝবেন না, আপনি কি ডাক্তার? আমি নিজে ডাক্তার হয়ে শুনি, আপনি কি স্পেশালিস্ট? আমি যদি স্পেশালিস্ট হয়ে প্রশ্নটা করতাম তখন কি বলতো আল্লাহ মালুম। আর্থার ক্লিনম্যানের একটা বই আছে, বেশ পুরানো কিন্তু প্রাসঙ্গিক। বইটার নাম ইলনেস ন্যারেটিভ। তিনি বলছেন ডাক্তারদের সিলেবাসে এই বিশ্বাস জন্মানো হয় যে ডাক্তারদের জানা প্রয়োজন শুধু রোগের বায়োলজি, রোগের সাইকোলজিক্যাল, সোশ্যাল, কালচারাল অ্যাসপেক্ট জানাটা জরুরি না। ফলে একটা রোগ যখন রোগীর জীবনে একাধিক অর্থ নিয়ে হাজির হয়, সেটাকে বায়োমেডিক্যাল মডেলের মধ্যে ধরার চেষ্টা করা হয়, তখন শুরু হয় প্রসেস অফ ডিহিউম্যানাইজেশন। অথচ আমরা যেদিকে তাকাই না কেন, চারিদিকে আছে মানুষ, তার সমস্ত আকাঙ্ক্ষা, অপ্রাপ্তি, অসাম্য নিয়ে। সে মানুষকে বাদ দিয়ে আমরা হামলায় পড়ি তার রোগের উপরে। রোগীর মধ্যে হাজির থাকা বায়োসোশ্যাল এন্টিটির বদলে রোগের উপরে হামলায় পড়ার ঘটনা ঘটে মেডিকেল ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের নিপুণ পরিচালনায়। কি এই মেডিকেল ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স? 1980 সালের 23 অক্টোবর নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনের সম্পাদক আর্নল্ড রেনম্যান একটা সারা জাগানো প্রবন্ধ লিখছিলেন দ্য নিউ মেডিকেল ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স নামে। তিনি পাঠকদের সতর্ক করে দিয়ে বলছিলেন যে এই মেডিকেল ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স আমাদের ফিউচার মেডিকেল সিস্টেমের দখল নিয়ে নেবে, কিন্তু তারা আমাদের অ্যাকচুয়াল হেলথ প্রায়োরিটিকে গুরুত্ব দেবে না। তাই কিন্তু হয়েছে আজ প্রায় $11 ট্রিলিয়ন বাণিজ্য ক্ষমতা সম্পন্ন হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি প্রায়োরিটি কি? এদের প্রায়োরিটি টাকা চুল গজানোর ওষুধ বা পৌরুষ জাগ্রত করার ওষুধ। টিবির ওষুধ আসেনি আজ পর্যন্ত 50 বছর। রিফাম্পেসিন কিন্তু টিবির ওষুধ হিসেবে আবিষ্কার হয়নি, লেপ্রোসির ওষুধ হিসেবে আবিষ্কার হয়েছিল, জানেন নিশ্চয়ই। ফাইলিয়ার বা কৃমির ওষুধ তৈরি হয় না। আরেকটা জায়গায় যেখানে তারা ওষুধ তৈরি করে সেটা হচ্ছে ক্যান্সারের ওষুধ, কারণ ক্যান্সার রোগীর পরিবার আর তার স্বজনদের অসহায়ত্বকে ক্যাপিটালাইজ করে সর্বোচ্চ মুনাফা তৈরির সুযোগ তৈরি করে দেয়। আর চিকিৎসা সেবায় যে মেটাফোর ব্যবহার করা হয় সেটাও চিকিৎসা ব্যবস্থাকে ডিহিউম্যানাইজ করে। মেটাফোর সবসময় সামরিক। কোভিড মহামারীর সময় দেখছেন না ডাক্তাররা বলতে কোভিড যোদ্ধা। হ্যাঁ, প্রায় 150 বছর আগে যখন অ্যান্টিবায়োটিক প্রথম একটা রূপ আবিষ্কার হয়েছিল তার নাম দেওয়া হয়েছিল ম্যাজিক বুলেট। এমনকি হোমারের সময় চিকিৎসায় সামরিক মেটাফোর ব্যবহার করা হয়েছে। 1914 সালে ব্রিটিশ মেডিকেল জার্নালে ক্যান্সারকে নৈরাজ্যবাদী এবং ক্যান্সার কোষগুলোকে বলশেবিক কোষ বলা হয়েছিল। মানে টার্গেট মেটাফোরগুলোকে পলিটিক্যাল অপোনেন্টের নামে করা হইতেছে। এই যে যুদ্ধের মেটাফোর ইউজ করলে রোগকে দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলা যায়, ফলে রোগীর সাফারিংস কোনো বিবেচ্য বিষয় হয় না। বিবেচ্য বিষয় হয়ে থাকে রোগীর দেহ থেকে আলাদা রোগটা। ফলে মেডিকেল ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের যোদ্ধারা সকল যুদ্ধাস্ত্র নিয়ে ঝাঁপায় পড়তে পারে। 2016 সালে আমেরিকান জার্নাল অফ বায়োএথিক্সের একটা পুরো সংখ্যা ছিল এই মেডিসিনের যুদ্ধের মেটাফোর ব্যবহার নিয়ে। সেই সমস্ত রোগে যুদ্ধের মেটাফোর ইউজ করা হয় যেখানে মুনাফা গগনচুম্বী। আপনি কখনো দেখবেন না যে ডায়রিয়ার বিরুদ্ধে যুদ্ধ বা কৃমির বিরুদ্ধে যুদ্ধ, ডাক্তার সাহেবরা নিশ্চয়ই নিজেদেরকে ডায়রিয়া বা কৃমি যোদ্ধা পরিচয় দেবেন না, যদিও খুব আগ্রহ নিয়ে নিজেদেরকে ক্যান্সার যোদ্ধা বলে পরিচিত করতে চাইবেন। মেডিসিনের এই গ্লোবাল কালচারে ডাক্তারেরা সজ্ঞানে বা অজ্ঞানে বিশ্বাসী হয়ে ওঠে এবং বাহক হয়ে যায়। হিংসার এক নতুন চেহারা আমাদের সামনে ভাইসা ওঠে। এমনকি দেহকে জাতিরাষ্ট্রের সাথেও তুলনা করা হয়েছে। রমেলি মার্টিনের একটা ইমিউনোলজি বই আছে, নাম টুয়ার্ডস অ্যান অ্যানথ্রোপোলজি অফ ইমিউনোলজি, দ্য বডি অ্যাজ নেশন স্টেট। যুদ্ধ খেলা জমার জন্য উত্তম মেটাফোরই বটে, তাই না? ডাক্তারি পেশা তো কলঙ্ক কম কামায়নি। ইতিহাসের ডাক্তারেরা যারা জীবন নয় মৃত্যুর দূত হিসেবেও কাজ করছে, এইসব তো পৃথিবীর মানুষের কালেকটিভ মেমোরি থেকে হারায় যায়নি। নাজি কনসেন্ট্রেশন ক্যাম্পে ডাক্তারেরা কাজ করত। সেই সব ডাক্তারেরা কিভাবে মৃত্যুর গবেষণা করত? সাবসিকুয়েন্ট নুরেমবার্গ ট্রায়ালে 23 জন অভিযুক্তের মধ্যে 20 জনই ছিল ডাক্তার। ভাবা যায়, নাজি হিসাবে বিচার হচ্ছে 23 জনের মধ্যে 20 জন ডাক্তার। মৃত্যুদূত সেই ডাক্তার জোসেফ মেঙ্গেলের কথা আমরা জানি। সে কনসেন্ট্রেশন ক্যাম্পে পেট্রোল থেকে শুরু করে হেন কেমিক্যাল নাই যা বন্দীদের শরীরে পুষ না করত গবেষণার নামে। এই বদমাইশ গ্রেপ্তারেরা ব্রাজিলে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে। সেই দিনগুলো কি শেষ হয়েছে? না, হয়নি তো। 2004 সালে ল্যান্ডসেটে আবু গ্রাইব কারাগারে ডাক্তারদের সেই একই নাজি বদমাইশি নিয়ে একটা আর্টিকেল ছাপা হয়েছে, আবু গ্রাইব ইটস লিগেসি অফ মিলিটারি মেডিসিন নামে। আরও 2টা আর্টিকেল আছে নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে, উইদাউট কনসাস আর হোয়েন ডক্টরস গো টু ওয়ার। 2টাই 2005 সালে প্রকাশিত, আগ্রহীরা পড়তে পারেন, অনলাইনে আছে। এই দুঃস্বপ্ন কি শেষ হয়েছে? না, হয়নি। এমনকি হার্ভার্ডে এখন গবেষণা হচ্ছে কগনিটিভ নিউরোসায়েন্সে। কি জন্য জানেন? যারা আমেরিকান রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, অর্থাৎ হার্ডকোর টেরোরিস্ট, তারা দৈহিক আর মানসিক অত্যাচারে ঠিক কোন পর্যায়ে গিয়ে ভেঙা পড়তে পারে তার ব্রেন ম্যাপিং করা, মস্তিষ্কের ফিজিওলজিতে কি কি বায়োকেমিক্যাল পরিবর্তন ঘটে সেটা পরিমাপ করা। কি ভয়ানক অবস্থা!
আবার দেখেন, দেহের উপরে রাষ্ট্রের নিয়ন্ত্রণের সবচেয়ে বর্বর রূপ হচ্ছে মৃত্যুদণ্ড। এই মৃত্যুদণ্ড দেওয়ার সময়, এমনকি এক্সিকিউশনের সময় ডাক্তার যুক্ত হচ্ছে। ইনজেকশন দিয়ে জলজ্জান্ত মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, তাকে ডাক্তার মারতেছে, ডাক্তার হয়ে উঠতেছে জল্লাদ। কোনো গ্লানি নাই। একজন ডাক্তার তো এই কাজ করতেই পারে না, এটা মেডিকেল এথিক্সের বাইরে। সে ডাক্তার হিসেবে তার শপথ ভঙ্গ করতেছে, কারণ সে তো জীবন বাঁচায়, সে জীবন নেয় না। 70-80 দশকে ডাক্তারেরা বাংলাদেশেও বন্ধাত্মকরণ কর্মসূচি বাস্তবায়ন করছে, কেউ জিজ্ঞেস করে নাই এটা ঠিক না, কেউ বলে নাই, কোনো ডাক্তার বলে নাই এটা ঠিক না। তৃতীয় বিশ্বের কোটি কোটি সক্ষম পুরুষ নারীকে বন্ধ করে দিছে ডাক্তাররা নিজের হাতে। জ্ঞানের কি ধ্বংসাত্মক ব্যবহার! চিকিৎসাবিদ্যার এই যে অন্তর্গত কন্ট্রাডিকশন, এটাই এই পেশার মানবিক সম্ভাবনাকে স্ফুরিত হইতে দেয় নাই। অন্তর্গত গভীর হিংসার বোধ থেকে একজন মেঙ্গেল তৈরি করে, একজন জল্লাদ তৈরি করে, হাজার হাজার বন্ধাকরণ কর্মী তৈরি করে, যারা তাদের পেশা নিয়ে গর্ব করে। গবেষণার তথ্য লুকায় রফেকক্সিবের মতো ওষুধ কোটি কোটি মানুষকে খাওয়ায় দেয় বিনা গ্লানিতে। খুব সহজেই এরা বিগ কর্পোরেশনের অংশ হয়ে যায়, তৈরি হয় দানবীয় মেডিকেল ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, যার একমাত্র লক্ষ্য মুনাফা আর মুনাফা আর মুনাফা। এই হিংসাই হইতেছে সেই বিপন্ন বিস্ময়। 18 শতকের সার্জন এবং অ্যানাটমিস্ট উইলিয়াম হান্টারের ভাষায় নেসেসারি ইনহিউম্যানিটি, তিনি তার ছাত্রদের বলতেন, আর্ন এ নেসেসারি ইনহিউম্যানিটি বাই ডিসেক্টিং দ্য ডেড। একটা বিখ্যাত বাংলা কবিতা আছে উইলিয়াম হান্টারের মেটাফর নিয়া, মনে পড়তেছে কি জীবনানন্দ দাশের কবিতা। আরও এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতর খেলা করে, আমাদের ক্লান্ত করে। লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নাই, তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। এই লাশ কাটা ঘর থেকেই শুরু হয় একজন ডাক্তারের নেসেসারি ইনহিউম্যানিটি। ওই নেসেসারি ইনহিউম্যানিটি থেকে চিকিৎসাবিদ্যা মুক্তি না পাইলে শতাব্দীর পর শতাব্দী চেষ্টা করলো পৃথিবীর কোনো দেশেই ডাক্তাররা কখনো মানুষের প্রিয়জন হইতে পারবেন না। হে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতারা, ডাক্তারি শাস্ত্রের এই অন্তর্গত দুর্বলতা, ঐতিহাসিক স্খলন আর তার সাথেই বিপুল মেডিকেল ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের সাথে লড়াই করতে পারবেন? আমি ভয় দেখাইতেছি না, কাজটা কত ব্যাপক আর বিপুল তা মনে করাই দিচ্ছি আর কি। স্বাস্থ্য মন্ত্রণালয়ে পলিটিক্যালি এক্সট্রিমলি পাওয়ারফুল, তীক্ষ্ণ বেদার পপুলার লিডার পাইলে কাজটা সহজ হইতো। এটা ছাড়া যে পারবেন না তা না, কিন্তু জানা বোঝাটা খুব পরিষ্কার না হইলে আপনি এই কাজটা এমনকি শুরুও করতে পারবেন না। বলবেন সংস্কার, হবে না সংস্কার। তবে আমার শুভকামনা রইল, কোথাও আমার সাহায্য করার জায়গা থাকলে জানায়েন, করব। ইনকিলাব জিন্দাবাদ। আশা করছি আপনারা এই ভিডিও পরিষ্টি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানেও কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।